সারাদিনের লাইভ অনুষ্ঠানে আপনার কথা সবাইকে আমন্ত্রণ। আজকের বিষয় ছাত্র রাজনীতির অতীত, বর্তমান, ভবিষ্যৎ। শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের অনুষ্ঠানটি আজকে একটু দেরিতে শুরু হওয়ার জন্য। আজকে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সীমান্ত তালুকদার, আছেন বর্তমান সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। উপস্থাপনায় আছি আমি নুরুল ইসলাম হাসিব, বিশেষ প্রতিনিধি, বাংলাদেশ পোস্ট। ছাত্রলীগ এই বাংলার একটি প্রাচীন ছাত্র সংগঠন, ঐতিহ্যবাহী সংগঠন, ছাত্রদের প্রিয় সংগঠন। ছাত্রলীগের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশের সকল রাজনৈতিক ইতিহাসের সাথে ছাত্রলীগের সক্রিয় ভূমিকা আছে, আবার সমালোচনাও আছে। কিন্তু বঙ্গবন্ধু ছাত্রলীগকে সবসময় অন্যভাবে দেখতেন, যা আমরা তার লেখার মধ্য দিয়ে জানতে পারি। তিনি কারাগারের রোজনামচায় লিখেছেন, এটি 1967 সালের 18 মার্চের কথা। তখন জেল গেটে ছাত্রলীগের তৎকালীন নেতারা দেখা করতে এসেছেন। ছাত্রলীগের নির্বাচন নিয়ে খুব গোলমাল হচ্ছে। বঙ্গবন্ধু লিখেছেন, তিনি বললেন, শুধু অনুরোধ করলাম, তোমরা প্রতিষ্ঠানকে রক্ষা করিও। এই প্রতিষ্ঠানের মধ্যে গোলমাল হলে আমার বুকে আঘাত লাগে। তাই রেজাকে বললাম, রেজা তৎকালীন নেতা, যে প্রতিষ্ঠান রক্ষা করিও। আমার প্রথমেই প্রশ্ন হচ্ছে সীমান্ত তালুকদার, যিনি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন 2001-এর কমিটিতে, যে বঙ্গবন্ধুর সেই প্রতিষ্ঠান কি রক্ষা করতে পেরেছেন কিনা আপনারা? ধন্যবাদ। প্রতিষ্ঠান তো বেঁচে আছে, এখনো ধুকে ধুকে হয়তো বেঁচে আছে, তার গৌরব ফিরে পাওয়ার সংগ্রাম করছে, তার ঐতিহ্য ফিরে পাওয়ার সংগ্রাম করছে। এবং আমরা আশা করছি আজকের যে নতুন প্রজন্মের, নতুন দিনের নেতারা, যাদের ক্ষেত্রটা সেই অতীতের চাইতে আজকে মনে হয় আরো অনেক বড় সংগ্রামের দায়িত্ব তাদের কাঁধে, নিশ্চয়ই তারা সফল হবে। প্রতিষ্ঠান একেবারে ধ্বংস হয়ে গেছে, ছাত্রলীগ তো সেই প্রতিষ্ঠান না যে ছাত্রলীগের মানে পথ চলার প্রতিটি বাঁকে বাঁকেই গৌরব আর সংগ্রামের ইতিহাস লিখে যাওয়ার ইতিহাস। সেই ছাত্রলীগকে এত সহজে ধ্বংস হতে পারে? হয়তো সাময়িক কিছুটা কি বলবো আমি, এটাকে বিচ্যুতি বা বিভ্রান্তি। এটা তো শুধু ছাত্রলীগকে দোষ দিয়ে লাভ নেই, এটা তো পরিপূর্ণ রাজনীতির ব্যর্থতা বলতে হবে। এতটুকুই বলি। আমার এবার প্রশ্ন হচ্ছে যে বর্তমান সাধারণ সম্পাদকের কাছে, যে আপনি যখন ছাত্রলীগের সাথে সংযুক্ত হওয়ার কথা চিন্তা করলেন, তো এই সংগঠনটির কোন দিকটি আপনাকে আকৃষ্ট করেছে? যে আসলে এটা একটি খুব কঠিন প্রশ্ন। আর প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমার দাদা আছেন আমাদের সাথে, আমি দাদাকে। আর সব থেকে বড় কথা যে মানে কিভাবে যে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হয়েছি, এটা মানে খুব একটা কঠিন প্রশ্ন। কারণ আমরা ছোটবেলা থেকেই, বিশেষ করে যারা বাংলাদেশের ইতিহাস, সঠিক ইতিহাস আমরা যারা ছোটবেলা থেকে পারিবারিক ভাবে কিংবা আমাদের পারিপার্শ্বিক সামাজিক প্রেক্ষাপটের মাধ্যমে আমরা যারা মানে ছোটবেলা থেকেই সামাজিক এই আমাদের বাংলাদেশের সঠিক ইতিহাস যারা জানে, তারা কিন্তু মনের অজান্তেই আপনার যখনই শিক্ষা প্রতিষ্ঠানে কোনো জায়গায় সাংগঠনিক ছাত্রলীগের রাজনীতি করার সুযোগে আসবে, প্রত্যেকেই কিন্তু ছাত্রলীগের রাজনীতির সাথে নিজে থেকে যুক্ত হবে। এটাকে কোনো টার্গেট করে এবং টার্গেট নির্দিষ্ট কোনো এজেন্ডা নিয়ে কিন্তু ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই, কিংবা যদি কেউ যুক্ত হয়ে থাকে তারা কিন্তু পরবর্তীতে আদর্শের জায়গাটা আপনার শক্তিশালী না হলে কখনোই কেউ রাজনীতিতে আসতে পারবে না। আমরা প্রথম পর্যায়ে আমি বিশেষ করে আমার কথা বলছি যে আমি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই আমরা একটি রাজনৈতিক পরিবেশে আমরা যে পরিবেশটা পেয়েছিলাম, আমরা কিন্তু কোনো পদ পাওয়ার আশায় কিংবা কোনো সুযোগ সুবিধা পাওয়ার আশায় কিন্তু ছাত্রলীগের রাজনীতি শুরু করিনি। আমরা শুধুমাত্র জয় বাংলা স্লোগান শুনলে আমাদের রক্তে আমাদের একটি ধারণা তৈরি হয়, যেখান থেকে আমরা সেই স্লোগানে অংশগ্রহণ না করে কখনোই পারি না। আর সব থেকে বড় কথা যে একজন সুস্থ স্বাভাবিক একজন নাগরিকের, বাংলাদেশের একজন যিনি নাগরিক, তিনি ছাত্র অবস্থাতেই তাকে ছাত্র রাজনীতির সাথে যুক্ত না হলে কিন্তু আপনি কখনো পর্যন্ত দেশের জন্য একটি বৃহৎ স্বার্থে দেশের জন্য অবদান রাখার কোনো সুযোগ থাকে না। সেরকম একটি ছোট অবদান রাখার ইচ্ছার মাধ্যমে কিন্তু ছাত্রলীগের রাজনীতি শুরু করা।
আর বিশেষ করে আপনারা জানেন যে বাংলাদেশ ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন এবং যুগের পর যুগ ধরে এই ছাত্রলীগের আমাদের বিগত দিনে যারা ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন তাদের অনুপ্রেরণায় কিন্তু আমাদের ছাত্র রাজনীতি করার প্রধান আমাদের আমাদের কারণ হিসেবে আমরা বিবেচনা করি। কারণ আমরা দেখেছি যে আমরা প্রথম বর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরেই আমরা কোথায় থাকবো, আমরা মফস্বল থেকে, বিশেষ করে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু আপনার ঢাকা শহরের বাইরে থেকে, মফস্বল থেকে আসে। সুতরাং তারা যখনই না পর্যন্ত তারা বিশ্ববিদ্যালয়ে আসার সাথে সাথে যখন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, হলে কোথায় থাকতে হবে, কোন ডিপার্টমেন্টে কিভাবে তাদের ভর্তি কার্যক্রম থেকে শুরু করে সকল ব্যাপারে কিন্তু থাকার জায়গা পর্যন্ত থাকে না। এই সবকিছুর ক্ষেত্রে কিন্তু সবার আগে শুধু ছাত্রলীগের একটি কর্মী প্রতি যদি আমাদের দৃষ্টি আকর্ষণে যদি আমরা করতে পারি যে আমরা প্রথম বর্ষের একজন শিক্ষার্থী, আমাদের সহযোগিতা প্রয়োজন হলে থাকতে কিংবা ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার জন্য, তখনই কিন্তু ছাত্রলীগের নেতারাই কিন্তু আমাদেরকে ছাত্রলীগের তখনকার দিনে যারা নেতা কর্মী ছিলেন তারা কিন্তু আমাদেরকে খুঁজে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটের মাধ্যমে আমাদের রাজনৈতিক আদর্শকে শক্তিশালী করার জন্য তারা আমাদের অনুপ্রাণিত করেছেন। এইভাবে আর কি আমাদের ছাত্র রাজনীতিতে আসা। কিন্তু এই যে ধরেন যে হলের যে সিটের কথা বললেন, কিন্তু ছাত্রলীগের কি এটা কাজ যে বিশ্ববিদ্যালয়ের আপনার ছাত্রদের সিট বন্টন? কারণ এটা দিয়ে অনেকে বলছে যে এর ফলে আপনার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আছেন, বিশ্ববিদ্যালয়ের যে হলে আমার অ্যাটাচমেন্ট আছে, সেই হলের প্রফেসর আছে, তাদের মাধ্যমেই আমাদেরকে অবশ্যই হলে উঠতে হয়, ভর্তির প্রক্রিয়াটা তাদের মাধ্যমে হয়। কিন্তু আপনারা হয়তো জেনে থাকবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় নয়। প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য সিট এবং থাকার নিরাপত্তা নিশ্চয়তা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো পর্যন্ত দিতে পারেনি। সুতরাং এবং আমরা যারা ছাত্রলীগের কর্মী, আমি প্রথম যেদিন হলে উঠেছিলাম, আমি কিন্তু আমার দুই ব্যাচ সিনিয়র একটি বড় ভাই যার লিগাল সিট আপনার বিশ্ববিদ্যালয় প্রশাসন যাকে হল থেকে হলে তার লিগাল সিট দিয়েছেন, তার সিটের সাথে তার সিট আমার সাথে শেয়ার করে তার সাথে আমরা অংশগ্রহণমূলক ভাবে তার এক বেডে আমরা খুবই সিঙ্গেল বেড, কিন্তু তারপরেও দুইজন একসাথে থেকে কিন্তু আমাদের থাকার সুযোগটা দিয়েছে যাতে আমাদের বাইরে কোথাও না থাকতে হয় কিংবা আমাদের থাকার ব্যাপারে কোনো প্রবলেম না হয়। এটা কিন্তু আপনার ছাত্রলীগের উদারতার মাধ্যমে কিন্তু শুধুমাত্র সম্ভব। এই পারস্পরিক আন্তরিকতা না থাকলে কিন্তু কখনো এটা সম্ভব না। সেভাবেই আমাদের বড় ভাইরা আমাদেরকে প্রথম থেকে সহযোগিতা করেছেন এবং যেহেতু পূর্ণাঙ্গ আমাদের আবাসিক সুবিধা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিতে পারে না, সেক্ষেত্রে আমাদেরকে সংগঠনের ছাত্রলীগের নেতা কর্মীরা যারা ছিলেন, তারা আমাদেরকে তারা আমাদেরকে সহায়তা করেছেন এবং আমরা সেই ধারাবাহিকতা কিন্তু এখনো প্রথম বর্ষে একটি শিক্ষার্থী ভর্তি হলে ছাত্রলীগের পক্ষ থেকেই তাকে থাকার ব্যবস্থা করা হয়। একই ছাত্রলীগের কর্মীটি তার নিজের সিট আরেকজনের সাথে শেয়ার করে থাকে যাতে এই ছাত্রলীগের কর্মীটা কষ্ট না পায়। সীমান্ত তালুকদার, আপনার কাছে এরকমই প্রশ্ন যে বিশ্ববিদ্যালয়ের একটি কথা বলা হয় যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বাধ্য হয়ে রাজনীতিতে সম্পৃক্ত হতে হয়। তো এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন? মানে এর ফলে কি আসলে আদর্শিক যে বিষয়টা সেটা থাকে কি? বলতে চাইছিলাম যে লেখকের যে বক্তব্য, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছাত্রলীগে কি করে আসলেন বা কিভাবে জড়িত হলেন, সে যে চিত্রটি তুলে ধরেছে সেটা হচ্ছে যে ছাত্রলীগের কাছ থেকেই সাধারণ ছাত্রছাত্রীরা সহযোগিতা পায়, এই কথাটি সে বলার চেষ্টা করেছে। আমার তার কাছে বিনীত প্রশ্ন যে এখন তো আসলে দল ক্ষমতায় বলেই আমাদের পক্ষে অনেক কিছু, আপনারা যারা ছাত্রলীগ করছেন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতা হিসেবে আপনারা সাধারণ ছাত্রদের জন্য অনেক কিছু করার সুযোগ পাচ্ছেন। হলে যে সিটের ব্যবস্থা করার জন্য শিক্ষকের কাছে যে অনুরোধ করার পরিবেশ এবং আপনার পজিশনটা তৈরি হয়েছে দল ক্ষমতায় থাকার কারণে। আপনি যদি বিরোধী দলে থাকতেন আজকে, তাহলে তো এই পরিস্থিতিটা থাকতো না। আপনি তো তখন হলের সিট পাওয়ার জন্য ছাত্রলীগের কোনো ছেলেদেরকে সাহায্য করতে পারতেন না। 18 হলের ছাত্রলীগের মনোভাবাপন্ন কর্মীদেরকে জোরলকের বারান্দায় আর গাছতলায় রেখে আপনাকে দায়িত্ব পালন শেষ করতে হতো। তখন কি এই যে হলগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে বা যে হলগুলোতে আমরা যেতে পারি না, আমরা গেলে ছাত্র দলের কর্মীরা কিংবা অন্য দলের কর্মীরা আমাদের মারে পিটায় ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়, তখন ওই হলগুলোতে আর কেউ ছাত্রলীগ করবে না? হলের সিট পাচ্ছে না বলে, সিট পাওয়ায় সহযোগিতা পাচ্ছে না বলে সে কি ছাত্রলীগ করবে না? তারপরেও সে ছাত্রলীগ করেছে, তাই না? তাহলে ছাত্রলীগ করার মূল জায়গাটা অবশ্যই হতে হবে
ওই হলে সিট পাওয়া কিংবা ছাত্রলীগের নেতাদের কাছ থেকে সুযোগ সুবিধা পাওয়া, ইউনিভার্সিটিতে সহযোগিতা পাওয়া, এটা নয়। মূল জায়গাটার আসতে হবে আপনাকে আদর্শের প্রশ্নে। আমরা কি দিচ্ছি, আমি প্রথমে কিন্তু দাদা প্রথমে কিন্তু সেগুলো বলেছি। নেতাকর্মীরা কি ভাবছি, এখানে আমার অনেক আলোচনার সুযোগ আছে বলছে। আজকে আসলে আমি লেখকের কথা শুনতে এসেছি, তাদের সাথে মত বিনিময় করতে এসেছি, তাদের ভাবনার জগতে কি চলছে জানতে এসেছি। কারণ এটা আমাদের আবেগের, ওই যে শুরুতে হাসিব যে কথাটি বললেন যে ছাত্রলীগের ক্ষতি হলে বুকে রক্তক্ষরণ হয়, বঙ্গবন্ধুর সেই কথা, একই কথা কিন্তু আমাদের ক্ষেত্রেও। ছাত্রলীগকে কেউ যদি ছোট করে, হেয় করে, ছাত্রলীগকে দোষী প্রতিপন্ন করে, আমাদের বুকে রক্তক্ষরণ হয়। আমাদের মনে হয় আমাদের সমস্ত জীবনটা ব্যর্থ হয়ে গেছে। আমরা আমাদের জীবনের ক্যারিয়ার, আমাদের জীবনের নিজের ব্যক্তিকেন্দ্রিক সফলতার চিন্তা বাদ দিয়ে যেই রাজনীতির আগুনে ঝাঁপিয়ে পড়েছিলাম, যেই রাজনীতিতে আমাদের হাজারো লাখো সহযোদ্ধার জীবন দিয়ে আজকের এই বাংলাদেশ ফিরিয়ে এনেছে, সেই বিভীষিকাময়ের দিনগুলোর কথা তো আমরা এখনো ভুলে যাইনি। কি করে ধর্মের নামে, কি করে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়ে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একটা খুনিদের অভয়ারণ্যে পরিণত করা হয়েছিল। আর ওই খুনিদের মদতদাতা হিসেবে এই ছাত্র দলের শক্তি বলের রাজনীতি দিয়ে কিভাবে ছাত্রলীগকে নির্মম নির্যাতনে নিষ্পেষিত করা হয়েছিল। তখন কিন্তু হলের সাপোর্ট, ওই হলে সিট দেওয়া, গণরুমে জায়গা দেওয়া, সব প্র্যাকটিস ছাত্র দল করেছে। কিন্তু সেই ছাত্র দল আজকে কোথায়? এতগুলো ছাত্রদের হলে জায়গা দিয়ে তাদের পাশে দাঁড়িয়ে যেই ছাত্র দল সার্ভিস দিল, সেই ছেলেগুলো তো ক্ষমতা থেকে চলে যাওয়ার পর ছাত্র দলের পাশে এসে দাঁড়ায়নি। কিন্তু যখন ছাত্রলীগ ক্ষমতায় ছিল না, তখন অসংখ্য ছেলে হলে জায়গা না পেয়ে গাছতলায় থেকেও ছাত্রলীগের মিছিলের সামনের কাতারে থেকে জীবন দিয়েছে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে মূল বিষয়টা রাজনীতি, মূল বিষয়টা আদর্শ। আপনি যেই কথাগুলো বলছেন এগুলো পারিপার্শ্বিক। একজন ছাত্রনেতা হতে হলে, একজন ছাত্রলীগের কর্মী হতে হলে সাধারণ ছাত্রদের পাশে দাঁড়াতে হবে, তাদের বিভিন্ন কর্মকাণ্ডে, বিভিন্ন সুযোগ সুবিধায় সহযোগিতা করতে হবে। এটা ঠিক আছে, কিন্তু এটা দিয়ে তো ছাত্রলীগে যদি কর্মী আনেন তাহলে এগুলো সুবিধাবাদী কর্মী হবে, যারা হলে জায়গা পাওয়ার জন্য ছাত্রলীগ করে। ওই আমরা যখন ছাত্রলীগ করতাম তখনও কিছু কিছু ছেলে দেখা যেত ছাত্রলীগ নিয়ন্ত্রিত হলে ফাও খাওয়ার জন্য, কিংবা এই যে হলের মাস্তান হিসেবে নাম কামিয়ে বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকায় বিভিন্ন রকম অপকর্ম করার জন্য ছাত্রলীগ করতে চাইতো, কিংবা ছাত্রদল করতে চাইতো। যুগে যুগে ছাত্র রাজনীতি করার জন্য অনেকেই উদ্দেশ্য নিয়ে আসে, এখনো আসছে। কিন্তু এই উদ্দেশ্য নিয়ে আসাদের উদ্দেশ্য বাস্তবায়ন যাতে সফল না হয়, তার জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্বের কিছু দায়িত্ব পালন করতেই হবে। কি করে এই অসুস্থ মানসিকতা নিয়ে প্রবেশ করাদের হাতে যাতে ছাত্রলীগ চলে না যায়, ছাত্রলীগ যাতে তার আদর্শিক ধারা থেকে বিচ্যুত না হয়, ছাত্রলীগ যাতে রাজনীতির গতিপথ নির্দেশ করতে পারে। ছাত্রলীগ যেই পথে হাঁটতেন, বঙ্গবন্ধু সমগ্র জাতিকে সেই পথে হাঁটার নির্দেশ দিতেন। তাহলে আজকের দিনে এসে ছাত্রলীগ নেতা, মন্ত্রী, সাংসদ, ক্ষমতা, ভিসি, ডিন, কন্ট্রাক্টর, ওই চক্রে বন্দী হয়ে এর পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে। আমি ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্বকে এই দায় দিচ্ছি না, কিন্তু বলছি যে এই অবক্ষয়ের চোরাবালিতে ছাত্রলীগকে ডুবিয়ে দেওয়া হয়েছে। গত 15 বছর পদ বিক্রির রাজনীতি দিয়ে শিবির থেকে আসা, অন্য দল থেকে আসা লোক টেন্ডারের মতো করে বিডিং করে ছাত্রলীগের নেতা হয়েছে, এই সমস্ত গল্প আমাদের শুনতে হয়েছে। সেই গল্প ভেঙে ছাত্রলীগকে বদলে দেওয়ার জন্য যখন শেখ হাসিনা দায়িত্ব নিলেন, আমাদের প্রিয় নেত্রী দেশরত্ন, যখন আমাদের আকুল আবেদনে সাড়া দিয়ে তিনি তার অভিমান ভেঙে আবার ছাত্রলীগকে নিজের অভিভাবকত্বে আনতে রাজি হলেন, একটা সুন্দর কমিটি করলেন। সেই কমিটির লেখক আজকে কোন পরিস্থিতিতে, কোন কোন কলঙ্কজনক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনি সাধারণ সম্পাদক হয়েছেন, প্রতিটা মুহূর্ত আপনাকে সেটা চিন্তা করতে হবে, আপনাকে সেটা ভাবতে হবে। এই যে চরম ক্রান্তিকাল, আমি বলবো আপনি ভাগ্যবান। ছাত্রলীগের চরম দুঃসময়ে ইতিহাস নির্ধারিত দায়িত্ব পালনের সৌভাগ্য আপনার কাঁধে জননেত্রী চাপিয়ে দিয়েছেন। আমরা ছাত্রলীগের মূল পদে এসে অসংখ্য ছাত্র নেতাকে দেখেছি জননেত্রী শেখ হাসিনার ভালোবাসার, জননেত্রী শেখ হাসিনার সদিচ্ছার মূল্যায়ন করতে পারেনি। ব্যক্তিগত আকাঙ্ক্ষায় কি করে মন্ত্রী হব, কি করে এমপি হব, কি করে অনেক টাকার মালিক হব, এই দৌড়ে হারিয়ে গেছে অসংখ্য ছাত্রলীগের অনেক বড় বড় নেতা। শেখ হাসিনার ভালোবাসা যেই ছাত্র নেতার মাথায় থাকে, তার তো টাকা পয়সা লাগে না,
তার তো ধন দৌলত লাগার কথা না, ধন দৌলতের লোভ তার মধ্যে কি করে জাগে এটাই তো আমরা ভেবে পাই না। যেই নেত্রীর জন্য জীবন দিতে পারি আমরা, সেই নেত্রীর সর্বোচ্চ আস্থার বিশ্বাসের জায়গায় যাওয়ার পর এরা যখন বেইমানি করে, এরা যখন মোস্তাকের চেহারা দেখায়, তখন আমরা কোথায় যাই? তখন আমরা লেখকদের দিকে অনেক আশাবাদ নিয়ে তাকিয়ে থাকি। লেখক, আপনাদেরকে প্রচলিত রাজনীতির যেই ধারা, এই হলে সিট দেওয়া আর এই ছাত্রদের পাশে কাজ করা, এটা থেকে বেরিয়ে আসতে হবে, রাজনীতি দিতে হবে। আমরাও একটা কিন্তু বিশেষ সময়ের প্রজন্ম। আপনি বলেছেন 2001 আমরা নির্বাচিত হয়েছি, তার মানে একটা শতাব্দীর পরিবর্তনের সাক্ষী আমরা। এবং আমরা প্রথম দলকে ক্ষমতায় আনার পর 96 দল ক্ষমতায় আসলো, আমরা ক্ষমতাসীন দলের নেতা ছিলাম। তখন আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল যে কি রাজনীতিটা আমরা দেব ছাত্রদের কাছে। একটা ক্ষমতাসীন দলের নেতা হিসেবে অনেক এক্সপেকটেশন আমাদের কাছে, ওই এক্সপেকটেশন ফুলফিল করার পাশাপাশি তো রাজনীতিটা দিতে হবে। সেই রাজনীতিটাকে আমরা দিতে পারছি। আজকে ছাত্রলীগের কর্মীর ফেসবুক স্ট্যাটাসে সাম্প্রদায়িকতার গন্ধ পাওয়া যায়। আজকে ছাত্রলীগ কর্মীর ফেসবুক স্ট্যাটাসে আন্তর্জাতিক রাজনীতি নিয়ে শিশু সুলভ মানসিকতার চিত্র দেখা যায়। জানে না আন্তর্জাতিক রাজনীতি কোন পথে প্রবাহিত হচ্ছে, জানে না দেশের রাজনীতির গতিধারা কিভাবে কি করে পরিবর্তন করতে হয়, পড়ালেখার ধারে কাছে থাকে না। মানবতার ফেরিওয়ালা, মানবতা কি ফেরি করার জিনিস? ছাত্রলীগের নেতা অনুদান দেয়, ছাত্রলীগের নেতা ত্রাণ বিতরণ করে, এগুলি কি ছাত্র নেতার কাজ? ছাত্র নেতা কোথেকে টাকা পাবে? ছাত্র নেতা কেন ত্রাণ বিতরণ করে রাজনীতিবিদের আচরণ ফলো করবে? ছাত্র নেতা নতুন রাজনীতির জন্ম দেবে, নতুন চিন্তার জন্ম দেবে, নতুন প্রজন্ম, নিউ ব্লাড, ফ্রেশ ব্লাড। আপনারা নতুন চিন্তার জন্ম দেবেন আমাদের জন্য, আমাদের থেকে এগিয়ে থাকবেন। এখন আপনারা কতগুলো বুড়ো পশ্চাৎপদ রাজনীতির ফলো করছেন, যেই রাজনীতি ওই আমলাতন্ত্র, এই তন্ত্র সেই তন্ত্রকে ব্যবহার করে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া টাকাওয়ালারা টাকার বস্তা নিয়ে এসে রাজনীতিতে ঝাঁপিয়ে পড়ে যে রাজনীতি করে, গ্রামে গ্রামে অনুদান দেয়, মসজিদে মাদ্রাসায় মক্তব্যে মানুষকে ঈদে কোরবানে ভেট পাঠায়। এইভাবে আমরা আমাদের ভোটার শ্রেণীকে, আমাদের জনগণকে দুর্নীতিগ্রস্ত করে তুলছি, তাদেরকে ঘুষখোর বানিয়ে ফেলছি। যেই নেতা বেশি ঘুষ দিতে পারবে জনগণকে, জনগণ সেই নেতাকে ভোট দেবে, ওই মানসিকতায় নিয়ে যাচ্ছি। যেই কারণে দেখা যায় একটা সৎ নেতা তার এলাকায় জনগণের রায় নিতে দাঁড়ালে পায় না, ওই কিন্তু যে কোনো প্রক্রিয়ায় অর্থ উপার্জনকারী মানুষটা জনগণের রায় পায়। এবং আমার প্রিয় দলও সেই নির্বাচনে জেতার জন্য তার সৎ নেতাটাকে সান্ত্বনা দিয়ে বসিয়ে রেখে ওই টাকাওয়ালাটাকে নির্বাচনে মনোনয়ন দিতে বাধ্য হয়। এই যে আমার দল বাধ্য হয় পুঁজিবাদী রাজনীতির অসুস্থ ধারার সাথে কম্প্রোমাইজ করতে, এই কম্প্রোমাইজের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হাতিয়ার হতে পারে। অনেক কিছু বলে হ্যাঁ, লেখক আপনার উদ্দেশ্যেই অনেক কিছু বললো, আপনি উত্তর দিবেন কোন? আমি দাদা প্রেক্ষিতে বলতে চাই যে প্রথমেই আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই যে দাদা, আমি কিন্তু প্রথমে বলেছি যে আমি ছাত্র রাজনীতির মানে ছাত্র রাজনীতি যে কেন একজন ছাত্রলীগ করবে, যে কেন ছাত্র রাজনীতি করবে, এটার কোনো নির্দিষ্ট কারণ কিন্তু একমাত্র আদর্শিক কারণ ছাড়া আপনি বলতে পারবেন না। আর বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখুন একটা জিনিস, যে আমরা যারা 90-এর পরে আমাদের যারা জন্ম, আমরা বিশ্ববিদ্যালয়ে যখন এসেছি, আমি বিশ্ববিদ্যালয়ে এসেছি 2009 সালের জানুয়ারিতে। 2009 সালে কিন্তু আওয়ামী লীগ সরকার প্রথম ক্ষমতায় এসেছে, প্রথম সরকার গঠন করেছে। এবং আমরা যখন বিশ্ববিদ্যালয়ে হলগুলোতে গেছি, তখন কিন্তু আমরা যে আমাদের ছাত্রলীগের কর্মীরা যে রুমগুলোতে অবস্থান করেন, সেই প্রত্যেকটা রুমের আমরা ঘুরে ঘুরে দেখেছি, প্রত্যেকটা ছাত্রলীগের নেতৃত্বে যারা ছিল, ছাত্রলীগ কর্মীর রক্তের দাগ কিন্তু কখনো বিশ্ববিদ্যালয় হলগুলো থেকে তখনো শুকিয়ে যায়নি। কিন্তু ওই রক্ত প্রবাহের দায় কিন্তু আমাদের উপরে নেই। আমাদের যারা বিগত দিনে যারা ছাত্র রাজনীতি যারা পরিচালনা করেছেন, আপনারা যারা ছিলেন, আপনাদের সময়কার যে আপনাদের যে লড়াই সংগ্রামের যে অবস্থাটা ছিল, লড়াই সংগ্রামের যে পরিবেশটা ছিল, বিশেষ করে বিরোধী দলে আপনার জাতীয় স্বার্থ হাসিল থেকে শুরু করে সকল পর্যায়ে কিন্তু ছাত্রলীগ আপনারা অংশগ্রহণ করেছেন। আপনারা কিন্তু নেত্রীর মাধ্যমে আপনারা কিন্তু বন্যার সময় আপনারা ত্রাণ তৈরি করে নিজের হাতে রুটি বানিয়ে ছাত্রলীগকে সাথে নিয়ে সারা বাংলাদেশের মানুষকে ত্রাণ সহায়তা করেছেন। তারই ধারাবাহিকতায় কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ এখন ত্রাণ সহযোগিতা করে, এই করোনাকালে কৃষকের পাশে দাঁড়ায়, এই মানবিক কাজগুলো করে। মানবতার ফেরিওয়ালা হিসেবে আমরা না ঘুরে বেড়ালেও আমরা মানবতার হয়তো এই ব্যক্তিকে প্রস্ফুটিত করার জন্য, আমি যদি ব্যক্তিগতভাবে লেখক পড়তে যদি জন্য যদি রাজনীতি করে, সেটা হচ্ছে আমার অপরাধ।
কিন্তু আমি যদি ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে আমি যদি ত্রাণ পৌঁছে দিই কারো কাছে, তখন কিন্তু সেটা সাংগঠনিক কর্মকাণ্ড। সুতরাং আমি কিন্তু সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্যে বিবেচনা, ত্রাণ দেওয়া থেকে শুরু করে সামাজিক কর্মকাণ্ড সকল ক্ষেত্রে আপনি একটি জিনিস চিন্তা করুন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগ তৈরি করেছেন কিন্তু শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদের অধিকার আদায় করতে হবে এজন্য নয়। যে কোনো দুর্দিনে, যে কোনো অসময়, দীর্ঘ দুঃসময় সাধারণ মানুষ যখন বিপদে থাকে, আমাদের এই সংঘবদ্ধতা আমাদের যে শক্তি, আমাদের ঐক্যবদ্ধতা আমাদের যে শক্তি, এই শক্তিকে কাজে লাগিয়ে আমরা কিভাবে দেশের উন্নয়ন করতে পারবো, জাতীয় স্বার্থ কিভাবে আমরা হাসিল করতে পারবো, সেটাই কিন্তু আমাদেরকে মাথায় রেখে সবসময় চলতে হবে। আর সব থেকে বড় ব্যাপার, বিভিন্ন সময় আমাদের ছাত্ররা, আমরা বর্তমানে ছাত্র রাজনীতিতে আছি, আমরা বিভিন্ন সময় হয়তো আমরা সরকারের যখন আওয়ামী লীগ সরকার দল এবং ছাত্রলীগ যখন দুঃসময় যখন কাটিয়েছে, আমরা তখন অবদান রাখার সুযোগ পাইনি, সেটা কিন্তু আমাদের অপরাধ নাই। আমরা যে সুযোগ পাইনি সেটা আমাদের অপরাধ নয়, আমাদের জন্ম হয়নি তখন, আমরা কিভাবে সুযোগ পাবো? কিন্তু আপনারা তখন সময়ে, আপনারা যখন বিরোধী দলের নেতৃত্ব দিয়েছেন, যখন দুঃসময়ে যখন দলের হাল ধরেছেন, তখন আপনারা যে কর্মকাণ্ডগুলো পরিচালনা করেছিলেন, যার মাধ্যমে বাংলাদেশের জাতীয় স্বার্থ উদ্ধার হয়েছে, সেই উদ্দেশ্যগুলো কিন্তু আমরা এখনো পর্যন্ত মানুষের মাঝে বিস্তার লাভ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এবং ছাত্রলীগের ত্রাণ ত্রাণ সহ মানবিক কাজগুলো ছাত্রলীগের প্রধান কাজ নয়, কিন্তু অবশ্যই মানুষের দুঃসময় পাশে দাঁড়ানো আমি মনে করি ছাত্রলীগের কাজ। আর আরেকটি ব্যাপার, যে হলগুলোতে যারা উদ্দেশ্য প্রণোদিত হবে, যারা ছাত্রলীগে যারা আর কি বিশেষ সুবিধা লাভের জন্য, বিশেষ করে আপনারা জানেন যে সিট যেটা বলে যে বিশ্ববিদ্যালয়ের সিট পাওয়ার জন্য কিংবা ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার জন্য যারা ছাত্র রাজনীতি করে, তাদেরকে কিন্তু আইডেন্টিফাই করাই এবং তাদেরকে যেন কোনো মতে আমরা নেতৃত্বের জায়গা থেকে তাদেরকে না আনি, সেই ব্যাপারগুলো আমরা শুধু মাথায় রেখে চলতে পারি। বাংলাদেশ ছাত্রলীগ সর্ববৃহৎ ছাত্র সংগঠন, আর তখন বাংলাদেশের ছাত্রলীগের হয়তো আপনার 10 লক্ষ নেতা কর্মী ছিল, এখন বাংলাদেশ ছাত্রলীগের 50 লক্ষ নেতা কর্মী। এখন বাংলাদেশ ছাত্রলীগের যে কর্মী সংখ্যা, এই কর্মী সংখ্যা বৃদ্ধির পেছনে কিন্তু আমরা যে শুধুমাত্র সুযোগ সুবিধা দিয়ে যে আমরা ছাত্রলীগের কর্মী বৃদ্ধি করছি, এটা কিন্তু নয়। যে যার জায়গা থেকে হয়তো ব্যক্তিগত স্বার্থ নিয়েও ছাত্রলীগে আসতে পারে, কিংবা যে কোনো কারণেই তারা ছাত্রলীগের কর্মী হতে পারে। ছাত্রলীগের কর্মী কিন্তু আমরা নির্ধারণ করতে পারবো না, কিন্তু আমরা যেটা পারবো, ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচনের সময় একজন কর্মীর যে উদ্দেশ্যগুলো আছে সেগুলো বিশ্লেষণের মাধ্যমে তার ব্যক্তিগত যোগ্যতা কতটুকু সংগঠনের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে, সেই সম্ভাবনাকে সামনে রেখে কিন্তু আমরা নেতৃত্ব নির্বাচন করতে পারি। সুতরাং আমরা যদি শুধুমাত্র বিগত দিনে কারা কি ছাত্রলীগের জন্য তারা করে গেছে, এখানে না, ধন্যবাদ। এখানে যেহেতু ছাত্রলীগের কাজ নিয়ে কথা বলছিলেন, আমি আবারও বঙ্গবন্ধুর সেই পিছনের কিছু উদ্ধৃতি দিচ্ছি। তিনি বলছিলেন যে ঐতিহ্যবাহী এই ছাত্র প্রতিষ্ঠান আমি গড়েছিলাম, তিনি বারবার প্রতিষ্ঠান শব্দটা ব্যবহার করতেন, এই প্রতিষ্ঠান আমি গড়েছিলাম কয়েকজন নিঃস্বার্থ ছাত্রকর্মী নিয়ে। প্রত্যেকটি আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এই প্রতিষ্ঠান। রাষ্ট্রভাষা বাংলার আন্দোলন, রাজবন্দীদের মুক্তি আন্দোলন, ব্যক্তি স্বাধীনতার আন্দোলন, স্বায়ত্ত শাসনের আন্দোলন এবং ছাত্রদের দাবি আদায় নিয়ে আন্দোলন করে বহু জেল জুলুম সহ্য করেছে এই কর্মীরা। পূর্ব বাংলার 6 দফার আন্দোলন ও আওয়ামী লীগের পুরাভাগে থেকে আন্দোলন চালিয়েছে ছাত্রলীগ। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমি যেটা বললাম, এটা হচ্ছে বঙ্গবন্ধুর সেই আপনার যে কারাগারের রোজ নামচা থেকে কিছু উদ্ধৃত করলাম। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এসে আমরা দেখছি যে ছাত্র রাজনীতি নিয়ে এক ধরনের কথা হচ্ছে, এবং কেউ কেউ প্রশ্ন তুলছেন যে আদৌ কি ছাত্র রাজনীতির প্রয়োজন আছে? আপনারা কি মনে করেন? দুজনের কাছেই প্রশ্ন। কে বলবে আগে? আমি বলবো? বলেন। না, ছাত্র রাজনীতি নিয়ে এই প্রশ্ন নতুন না, এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে, এবং যারা ছাত্র রাজনীতির বিরুদ্ধে এই প্রচারণা চালিয়ে আসছে তারা আপাতত ভাবে সফল। বাংলাদেশের ছাত্র রাজনীতি আমরা স্বীকার করি বা না করি, এখন মূল রাজনীতির মানে মূল রাজনৈতিক স্রোতধারায় আমার মনে হয় ছাত্র রাজনীতি কিছুটা ইরিভেলেন্ট হয়ে গেছে। এটা ছাত্র রাজনীতি যারা করছেন তাদের ব্যর্থতা, কিন্তু ছাত্র রাজনীতির প্রয়োজন নেই যারা বলছেন তাদের সাথে একমত হওয়ার তো কোনো অবকাশ নেই। আজকে আমি একটা বিনয়ের সাথে প্রশ্ন করি, এটা আমরা যখন প্রথম দফায় ক্ষমতায় ছিলাম 96 থেকে 2001, তখনও কিন্তু এই আওয়াজটা উঠেছিল যে ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়া যায় কিনা, এবং আমাদের প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, উনিও এক সময় এই ছাত্র শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির নামে হানাহানি, এই ছাত্রদের জীবন চলে যাওয়া, এই দুর্বিষহ অবস্থা দেখে উনিও যে মানে ছাত্র রাজনীতি কি আদৌ থাকবে নাকি বন্ধ করে দিতে হবে, সেই প্রশ্নবোধক চিহ্নটা জাতীয় সংসদে দাঁড়িয়ে উচ্চারণ করেছিলেন।
সেদিন আমরা ছাত্রলীগের নেতা হিসেবে, ছাত্র রাজনীতির কর্মী হিসেবে আমি নিজে পত্রিকায় কলাম লিখে এই বিষয়ে বলেছিলাম। সেই একই বক্তব্য আজকে দিই, যে আজকে বাংলাদেশটা যারা চালাচ্ছেন, মন্ত্রী, এমপি কিংবা রাজনীতিবিদদের কথা বাদ দিয়ে, যেই সামরিক বেসামরিক আমলাতন্ত্র, সিভিল ব্যুরোক্রেসি, সমাজের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্তা ব্যক্তিরা, তাদের ব্যাকগ্রাউন্ডটা একটু তাকিয়ে দেখুন। বেশিরভাগ মেধাবী শিক্ষার্থী যারা শিক্ষা জীবনে ছাত্র রাজনীতি কিংবা অন্য কোনো ধরনের সামাজিক কর্মকাণ্ডে জড়িত না হয়ে, মানে দুদিনে রাজপথে তার সময় নষ্ট না করে বইয়ের পাতায় মুখ বুজে যারা মেধাবী ছাত্রছাত্রী হিসেবে বাংলাদেশের প্রশাসন যন্ত্রের জায়গা করে নিয়েছে, তারা দেশটাকে আজকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে। আজকে যেই, আমি কোনো বিশেষ পেশার নাম না ধরে বলি, কোন পেশাটা দুর্নীতি থেকে মুক্ত আমি বলতে পারবো কি? বাংলাদেশের কোন পেশা কি আছে যেই পেশাটা দুর্নীতিগ্রস্ত না? যে এই যে পেশাজীবীরা, এই যে সরকারি চাকরিজীবীরা, যাদের ছাত্র জীবনে রাজনীতির কোনো গন্ধ নাই, তারা তো ক্ষমতায় যে তাদের দায়িত্বের জায়গায় যে কোনো ভালো কাজ করছে না, তারাও তো অনেক খারাপ কাজ করছে। কিন্তু ছাত্র রাজনীতির যেই ছেলেটা ছাত্র রাজনীতি করে গড়ে উঠছে, তার মধ্যে খারাপ কাজ করা মানুষের সংখ্যা যেমন আছে, তেমনি ভাবে ছাত্র রাজনীতি করে গড়ে ওঠা যে নেতৃত্ব, আপনি আমাদের মন্ত্রিসভাতেও দেখুন যে তরুণ নেতৃত্বগুলো যাদের ব্যাকগ্রাউন্ড আছে ছাত্রলীগের, তাদের পারফরমেন্স দেখুন কিভাবে কাজ করছে। আর যারা ব্যবসায়ী হয়ে বা অন্যান্য দল ঘুরে মন্ত্রিসভায় ঢুকেছেন, তাদের পারফরমেন্স দেখুন। এগুলো দেখলেই পরিষ্কার হয়ে যায় ছাত্র রাজনীতি একজন মানুষের মনে দেশের প্রতি, জনগণের প্রতি কমিটমেন্ট তৈরি করে। আর যারা কমিটমেন্টলেস হয়ে নিজের ব্যক্তিগত কেরিয়ার কেন্দ্রিক চিন্তা ভাবনা নিয়ে জীবন যাপন করে, তাদেরকে দিয়ে আপনি কিভাবে দেশের পরিবর্তন করবেন, সমাজের পরিবর্তন করবেন, জাতির বৈপ্লবিক পরিবর্তন করবেন? এই জাতি যেই মূল্যবোধের অবক্ষয়ে ভুগছে, যেই দুর্নীতির পঙ্কে ডুবে যাচ্ছে, বঙ্গবন্ধু অসহায়ের মতো সংগ্রাম করে জীবন দিয়ে গেছেন, আর এখন আমাদের নেত্রী অসহায়ের মতো সংগ্রাম করছেন প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে চারিদিকে চোরের দল, চাটার দলের বিরুদ্ধে। এই চোরের দল, চাটার দলের জন্ম প্রক্রিয়া রুখতে হলে ছাত্র রাজনীতিকেই শক্তিশালী করতে হবে, তার কোনো বিকল্প নেই। কিন্তু এই প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসে কেন? এই যে আপনাদের সময় আসে, এর সাথে অনেকগুলো কারণ জড়িত। আপনি শুধু ছাত্র রাজনীতি এই শব্দ দিয়ে, শব্দ বন্ধ দিয়ে শেষ করছেন। এই ছাত্র রাজনীতির সাথে তো শিক্ষক রাজনীতি জড়িত, এই ছাত্র রাজনীতির সাথে তো বিশ্ববিদ্যালয়ের টেন্ডার প্রক্রিয়ার ব্যবসায়ী রাজনীতি জড়িত, অনেক কিছুই জড়িত। একজন শিক্ষক যখন ভিসি হওয়ার জন্য ছাত্র নেতার পেছনে ঘুরেন, তখন ওই ছাত্র নেতা তো আর ভালো রাজনীতি ধারণ করার মানসিকতার জায়গায় থাকে না। তখন তো সে অটোমেটিক নষ্ট হয়ে যায়, যে যার শিক্ষকই আমাকে তোয়াজ করে বেড়াচ্ছে, সাপের পাঁচ পা দেখে যখন সেই ছাত্র নেতাটা, ওই নেতাটাকে নষ্ট করার পেছনে তাহলে কি ওই শিক্ষকের দায় নাই? সমাজের দায় নাই? এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আর ওই যে বললাম ছাত্র রাজনীতি, ছাত্র রাজনীতির পথে চলতে দেওয়া হয়নি বিভিন্ন ভাবে। ছাত্র রাজনীতিকে বারবার মূল রাজনীতির লাঠিয়াল বাহিনী বানাতে চেয়েছে সামরিক সরকাররা। ছাত্র রাজনীতিকে দিয়ে তো আপনি পজিটিভ কাজ করেননি। আমি আজকে একটা কথা বলি, আমরা 98 সালে দেখেছিলাম ছাত্রলীগ একটা কর্মসূচি দিল বাহাদুর অজয় কমিটিতে, যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খালি জায়গায়, আলানে পালানে, আমার শিক্ষা প্রতিষ্ঠানের খালি জায়গায় আমি ফেলে রাখবো না, জননেত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে সেখানে আমরা সবজি চাষ করব, লাউয়ের চাষ করব, কুমড়ো শাকের চাষ করব, বিভিন্ন রকম ফল ফলাদির চাষ করব। এটা অত্যন্ত একটা বিপ্লবী কর্মসূচি হতে পারতো, কিন্তু ওই কর্মসূচিটা আমরা পরবর্তীতে দেখলাম নষ্ট হয়ে গেছে কিছু টাউট ছাত্রনেতার প্রতারণামূলক কর্মকাণ্ডের কারণে। অনেকেই অনেক নেতাদের কাছে কারণ বাজার থেকে বাজার করে নিয়ে যেয়ে সেগুলো হলের ছাত্রলীগ নেতারা চাষ করেছেন বলে উপস্থাপন করতেন। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। এর আগে শামীম ভাই কমিটির সময় একটা যুগান্তকারী কর্মসূচি দেওয়া হয়েছিল, যে ছাত্রলীগের প্রত্যেকটা ইউনিট দিনে 1 ঘন্টা ওই হতদরিদ্র সুবিধাবঞ্চিত শিশুদের লেখাপড়ার পিছনে সময় দেবে। ওই কর্মসূচিটা বছর 2 চলেছিল। প্রত্যেকটা ইউনিটে ছাত্রলীগের উদ্যোগে এই স্কুল, এই যে নিরক্ষরতা দূরীকরণের স্কুল তৈরি করা হয়েছিল। আমি নিজে জানি সেই সময় আমি এর ধরনের একটা স্কুল চালিয়েছিলাম একটা কলেজে চট্টগ্রামে। কিন্তু পরবর্তীতে দেখলাম এরকম একটা যুগান্তকারী কর্মসূচি ছাত্রলীগের কর্মীরা এগিয়ে নিয়ে যেতে পারলো না। এই ক্ষমতার সময়ে গত 3-4 বছর আগে দেখলাম সজীব ওয়াজেদ জয়ের আহ্বানে সাড়া দিয়ে ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস কর্মসূচি দিয়েছে ছাত্রলীগ, যে ছাত্রলীগ সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাবে। কিন্তু এটার ধারাবাহিকতা আমরা দেখলাম না। একটা কর্মসূচি আমরা দেই,
কিন্তু সেটাকে মুখের কথা হিসেবে দেওয়া, স্লোগান হিসেবে দেখানো, কিংবা একটা গিমিক হিসেবে দেওয়া, আর সেটাকে মনে প্রাণে ধারণ করে সেটার প্র্যাকটিস করা দুটো ভিন্ন বিষয়। আমরা যদি সেটার প্র্যাকটিস করতে পারি তাহলে জনগণ আমাদের কমিটমেন্টের জায়গাটা বুঝতে সমর্থ হবে, ছাত্র রাজনীতির ইমেজ সংকট কিছুটা হলে কাটবে। কিন্তু আমরা যদি এগুলোকে তথাকথিত সস্তা রাজনৈতিক স্লোগান হিসেবে ব্যবহার করি, এই ধরনের কর্মসূচিগুলোকে কোনো স্থির কর্মসূচিতে আমরা ধারাবাহিকতা রক্ষা না করি, তাহলে কোনো পরিবর্তন আসবে না। আচ্ছা, আমরা লেখক ভট্টাচার্যর সংযোগটা হারিয়ে ফেলেছি, তিনি আবার হয়তো সংযুক্ত হবেন, আমরা কথা চালিয়ে যাই। আপনি যেটা বলছিলেন যে জাতীয় রাজনৈতিক দলের যে হাতিয়ার হিসেবে ব্যবহার হওয়া, আসলে এই যে শিক্ষকরা বা অন্যরা যে ছাত্রদের পেছনে সময় দিচ্ছে, সেটার কি এটাই কারণ কিনা যে ছাত্ররা এখন, ছাত্র রাজনীতি এখন জাতীয় রাজনীতির হাতিয়ার? না, এটার কারণ এইভাবে বলা ঠিক না। আপনি বলতে পারেন এভাবে যে স্বাভাবিকভাবেই যখন ক্ষমতায় থাকে একটা দল, তার কর্মীদের তো অনুরোধ করার সুযোগ থাকে একজন মন্ত্রীর কাছে, যে একজন দায়িত্বশীলের কাছে। অন্যায় সবসময় তো অনুরোধ মানেই তো অন্যায় অনুরোধ হয় না, অনেক সময় তো ন্যায় তো অনুরোধও করতে পারেন যে এই শিক্ষকটা যে বর্ণাঢ্য অতীত, শুধু রাজনৈতিক অতীত, একাডেমিক ক্যারিয়ার, বা এটা তো করতেই পারে। কিন্তু এই করাটাই যে পদায়ন বা এই জিনিসগুলো হয়, বিষয়টা তো তা না। এগুলোর পিছনে অন্যান্য অনেক বিষয় কাজ করে। কিন্তু এই যে ছাত্র নেতাদেরকে তাবেতে রাখার একটা চেষ্টা, এবং এখানে আপনি আলোচনা করতে গেলে অনেক কথা আসবে। আমরা এমন ঘটনাও জানি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের, একই দলের শিক্ষকের পারস্পরিক গ্রুপিং এর কারণে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য ছাত্র রাজনীতির কোনো একটাকে অংশকে ডেকে নিয়ে উস্কে দিয়ে বিশ্ববিদ্যালয়ে লাশ ফেলা, প্রশাসনকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করা, এরকম কর্মকাণ্ডেও তো আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের কোনো কোনো অংশ লিপ্ত হয়েছেন। তাহলে শিক্ষকরাও যখন এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত হবেন, সেখানে আপনি ছাত্র রাজনীতিতে সুস্থতা কিভাবে ফিরে পাবেন? আমার ব্যক্তিগত জায়গা থেকে যদি বলেন, তাহলে আমি বলবো যে ছাত্র রাজনীতির সুস্থতা পুনরুদ্ধার করতে হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতির যে রমরমা, এটাকে কিছুটা হলেও, এই যে আজকে করোনা কালে আমরা সীমিত আকারের কথা বলি, সীমিত আকারে নিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জ্ঞান দিন, তাকে প্রতিটি রাজনৈতিক বিষয়ে একজন রাজনৈতিক কর্মীর মতো আচরণ করতে হবে, পার্টি নেতার ড্রয়িং রুমে যে বসে থাকতে হবে, এটা তো সম্মানজনক না। একজন বিশ্ববিদ্যালয়ের ভিসি কি করে জেলা পর্যায়ে ছাত্র নেতার ঘরে যেয়ে বসে থাকেন ভিসি হওয়ার জন্য? একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এই ওই শিক্ষকই তো আমার শিক্ষা গুরু। আমি শিক্ষাগুরুর কাছ থেকে যদি আদর্শের শিক্ষা না পাই, আমি যদি শিক্ষাগুরুর কাছ থেকে এই ক্যারিয়ার গঠনের জন্য যে কোনো অনৈতিক পন্থা, অনৈতিক পথে হাঁটার উদাহরণ দেখি, তাহলে আমাকে শুধু ভালো হতে বললে আমি কিভাবে ভালো হবো বলেন? আরেকটা বিষয় যেটা হচ্ছে, আপনারা যখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে রাজনীতিতে অর্থের ব্যবহার। এই যে কালো টাকার দোর্দণ্ড প্রতাপ, যে কোনো সময় যে কোনো ব্যবসায়ী চাইলেই, আমি আপনাকে একটা উদাহরণ দিই, 91 নির্বাচনের কথা বলি। আমার মনে আছে 91 নির্বাচনে আজকের বিএনপির জাতীয় নেতা এম কে আনোয়ার আর কেরামত আলী সাহেব, তারা দুজনেই ছিলেন 90-এর পতন, এরশাদ পতনের আগ পর্যন্ত এরশাদের দুজন বিশ্বস্ত সচিব, এবং এরশাদের বিশ্বস্ত সচিব হিসেবে তারা প্রচুর উন্নয়ন কর্মকাণ্ড তাদের এলাকায় সংগঠিত করেছেন। এলাকার জনগণকে চাকরি দেওয়া থেকে শুরু করে বিভিন্ন কাজ তারা এলাকার মানুষের জন্য করতে পেরেছেন সচিবের ক্ষমতায়। তারা 91 নির্বাচনে এসে, নির্বাচনের আগে এসে আমাদের নেত্রীর কাছে মনোনয়ন চেয়েছিলেন। নেত্রী সেদিন আদর্শিক অবস্থানের দৃঢ় থেকে বলেছিলেন যে আপনারা যদি দলকে ভালোবাসেন তাহলে দলে জয়েন করেন, দল করেন, দলের রাজনীতি করেন। এসে মাত্র নির্বাচনে মনোনয়ন নেবেন, আওয়ামী লীগ তো এই দল না। আওয়ামী লীগ সেদিন এম কে আনোয়ার আর কেরামত আলীকে মনোনয়ন দেয় নাই। ফলটা কি হলো? তারা সাথে সাথে সুধা সদন থেকে বেরিয়েই তারা গেল বেগম খালেদা জিয়ার কাছে, এবং সেই দুই আমলাকে খালেদা জিয়া মনোনয়ন দিলেন। আর তারা তো সচিব হিসেবে এলাকায় ঘুষ দিয়ে কাজ করে করে জনগণকে প্রতিনিয়ত ঘুষের উপর রেখে ইতিমধ্যেই জনগণের মন জয় করে ফেলেছেন। অবধারিত ফলাফল সেই সচিবের বেআইনি টাকায়, দুর্নীতির টাকায় জনগণের মন জয় করে দুই দাপুটে এরশাদের আমলা, সামরিক সরকারের আমলা গণ আন্দোলনের মাধ্যমে ক্ষমতাসীন বিএনপির সাংসদ এবং মন্ত্রীও হয়ে গেলেন। 91 এর নির্বাচনে যদি আমরা ওই এম কে আনোয়ার, কেরামত আলী বা ওই হারুনুর রশিদ মুন্নু
এদের মতো ব্যবসায়ী আমলাদেরকে নির্বাচনে মনোনয়ন দিতাম দলের ত্যাগী নেতা কর্মীদেরকে বঞ্চিত করে, তাহলে হয়তো আমরা সেদিন ফলাফলটা ভিন্ন হতো। এই ম্যানিপুলেশন, সেনাবাহিনীকে ব্যবহার করা, সবকিছুই টাকার জোরে আমরা ওভারকাম করতে পারতাম। কিন্তু আমাদের নেত্রী তা করেননি। তিনি আদর্শের প্রতি অনুগত ছিলেন, অবিচল ছিলেন। নির্বাচনে পরাজয় বরণ করতে হয়েছে আমাদের। পরবর্তীতে দেখা গেছে 96 নির্বাচনে এসে আমরাও কিছু কিছু ব্যবসায়ীকে কিছু কিছু আপনার কি বলবো আমি কৌশলগত মনোনয়ন প্রদান করা হয়েছে, এবং সেদিন আমাদের মনের মধ্যে অনেক ক্ষোভ দুঃখ থাকার পরও নেত্রীর প্রতি প্রবল বিশ্বাস থেকে আমরা সেই মনোনয়নগুলোকে মেনে নিয়েছি, এবং মেনে নেওয়ার কারণে আমরা ফলও পেয়েছি। নেত্রীর এই সমস্ত মনোনয়ন সব পাশ করে এসছে, দল ক্ষমতায় গেছে। দল ক্ষমতায় গেছে আজকে বঙ্গবন্ধু হত্যার বিচার করতে পারলাম, ক্ষমতায় গেছে বলেই তো আজকে আমরা যুদ্ধাপরাধীর বিচার করতে পারলাম। আমরা সারা জীবন কমিউনিস্ট পার্টির মতো যদি ভালো ভালো কথা বলতাম আর ওই অভাব আর দারিদ্রের ঝুড়ি কাঁধে নিয়ে ঘুরে বেড়াতাম, জনগণ আমাদের সহমর্মিতা প্রকাশ করত, ভোটটা তো কখনো দিত না, ক্ষমতায় তো নিত না। ক্ষমতায় যেতে হলে রাজনৈতিক নেতাকে অর্থ উপার্জন করতে হবে। এখন দুর্নীতি দিয়ে আমলা সাহেব অর্থ উপার্জন করবেন, দুর্নীতি দিয়ে ব্যবসায়ী অর্থ উপার্জন করবেন, এই অর্থ দিয়ে সবাই রাজনীতি করবেন, আর রাজনীতিবিদ সব থেকে তার নিজের রাজনীতিটা থেকেই আপনি নির্বাসিত হয়ে যাবেন। এটার সমাধান কি? আমরা সবাই বলি ভোট, গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন, কিন্তু কালো টাকা আর এই আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া ব্যবসায়ীর দাপট থেকে কি করে নির্বাচনী ব্যবস্থাকে মুক্ত করা যায় সেই গল্প তো কোনো দল বলে না। তাহলে কি করে? আমরা আবার লেখক ভট্টাচার্য সংযোগ পেয়েছি। আমাদের যেটা কথা হচ্ছিল যে অনেকেই বর্তমান প্রেক্ষাপটে ছাত্র রাজনীতির প্রয়োজনীয়তা আছে কিনা এরকম প্রশ্ন করেন, এবং সেই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এবং সেক্ষেত্রে আপনার সীমান্ত তালুকদার বলছেন যে ছাত্র রাজনীতির জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতি দায়ী, যে শিক্ষক রাজনীতি অনেকাংশে দায়ী, যারা ছাত্র রাজনীতিকে দূষিত করে ফেলছে, বিভিন্নভাবে তারা এটাকে ব্যবহার করছে। তো এই বিষয়ে আপনার বক্তব্য? জি দাদা, এই ব্যাপারে অবশ্যই মানে একেবারেই সঠিক বলেছেন। এবং শুধুমাত্র যে শিক্ষক বলে শিক্ষকদের জন্যই যে ছাত্র রাজনীতি নষ্ট হচ্ছে এটাও, এর পাশাপাশি আপনার যে কোনো ব্যাপারে যখনই কোনো ব্যক্তি স্বার্থ আপনার ছাত্র রাজনীতির উপরে প্রভাব ফেলবে তখনই ছাত্র রাজনীতি নষ্ট হবে। আপনারা একটা জিনিস খেয়াল করেন, বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু আমরা ছাত্রদের সংগঠন, এবং আমাদেরকে এই সংগঠন পরিচালনা করার জন্য কিন্তু আমাদের নির্দিষ্ট ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হয়েছে, এবং সেগুলো আমরা মেনেই কিন্তু রাজনীতি। এবং তার বাইরে গিয়ে যখনই আমরা, এবং অন্যান্য ক্ষেত্রে আপনারা দেখবেন যে আমরা আমাদের দলীয় স্বার্থগুলো আমরা বাংলাদেশ আওয়ামী লীগের ব্যান্তিপ্রতিম সংগঠন, বাংলাদেশ আওয়ামী লীগের যেসব নির্দেশনাগুলো আমাদের ছাত্রলীগের নেতা কর্মীদের প্রতি থাকে সেইগুলো কিন্তু পালন করার জন্য কিন্তু আমরা সেটা আমাদের নিয়মিত কর্মসূচির আমরা পালন করে তারপরে কিন্তু আমরা আমাদের দলীয় ব্যাপারগুলো আমরা এর ভিতরে আমরা বিশ্লেষণ করি, আমাদের কার্যকলাপগুলো আমরা পরিচালনা করি। এবং আপনার বাংলাদেশ শুধুমাত্র ছাত্র রাজনীতির ব্যাপারে বিশেষ করে আমি বলবো যে ছাত্র রাজনীতির বিরুদ্ধে কিন্তু সবাই কথা বলবে না, কিংবা ছাত্র রাজনীতি বন্ধ করার ক্ষেত্রে ছাত্র রাজনীতির সমালোচনা কিন্তু সবাই করবে না। সব করবে কারা? ছাত্র রাজনীতি কিন্তু সব থেকে আপনারা খেয়াল করে দেখবেন বিভিন্ন সময় বিগত দিনে আপনার যে কোনো স্বার্থ হাসিলের ক্ষেত্রে, যে কোনো আপনার জাতীয় আন্দোলনের আপনার জাতীয় স্বার্থ হাসিলের ক্ষেত্রে কিন্তু ছাত্র রাজনীতি, বিশেষ করে ছাত্রলীগের রাজনীতি আপনার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সেখানে আপনারা খেয়াল করে দেখবেন একটি শ্রেণী আছে বাংলাদেশে যারা বিশেষ করে আমাদের ছাত্রলীগের যখনই কখনো কোনো জায়গায় আপনার তারা নিজেদেরকে সুশীল দাবি করে সুশীল সেজে তারা ছাত্রলীগের বিরোধিতা করার জন্য পুরো ছাত্র রাজনীতির বিরোধিতা শুরু করে দেয়। তাদের কিন্তু উদ্দেশ্য ছাত্র রাজনীতির বিরোধিতা করা। কারণ আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে যারা ছাত্র রাজনীতির বিরোধিতা কারা করবে? ছাত্র রাজনীতির বিরোধিতা করবে যাদের এই ছাত্র রাজনীতির মাধ্যমে প্রবলেম হয়, যাদের সমস্যা সৃষ্টি হয়, ছাত্র রাজনীতির সমালোচনা করবে কিংবা ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য পায়তারা করবে। আপনার মানবতা বিরোধী অপরাধে যারা কাদের মন আর ফাঁসি হলে যাদের মন কাঁদে তারাই পালন করবে যে ছাত্র রাজনীতি খারাপ। তারা বিভিন্ন ভাবে তাদের আলোচনা সমালোচনার মাধ্যমে কিন্তু তারা এই ব্যাপারগুলো সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, যাতে মানুষ, যারা নতুন শিক্ষার্থী, নতুন প্রজন্ম যেন ছাত্র রাজনীতির পর থেকে মুখ ফিরিয়ে নেয়। আর ছাত্র রাজনীতি থেকে শিক্ষার্থীরা মুখ ফিরিয়ে নিলে, ছাত্রদের হাতে যদি রাজনীতি না থাকে, তাদের মুখ খুলে বুক ফুটিয়ে কথা বলার যদি কোনো প্ল্যাটফর্ম না থাকে, তখনই তারা খুব সুন্দরভাবে তাদের যে অপরাজনীতি যে কূটকৌশল গুলো আছে বাংলাদেশের প্রেক্ষিতে জাতীয় স্বার্থ বিক্রি করার জন্য, সেইগুলো তারা খুব সহজে কাজে লাগাতে পারে। সুতরাং তাদের এই শুধু প্রয়াস হিসেবে কিন্তু ছাত্র রাজনীতির সমালোচনা তারা করে থাকেন। এবং কোনো কিছুতেই আপনারা
ছাত্র রাজনীতির, ছাত্রলীগের রাজনীতির বিভিন্ন উত্থান পতন হয়তো আমরা কোনো সমালোচনার ঊর্ধ্বে আমরা কখনোই আমরা থাকতে পারিনি। সবসময় ছাত্রলীগের কোথাও না কোথাও আমরা হয়তো আমাদের ব্যক্তি উৎসাহিত হয়েও ছাত্রলীগের অনেক নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় তাদের হয়তো সাংগঠনিক নির্দেশনা অমান্য করে কিংবা ছাত্রলীগের নির্দেশনার পরিপন্থী তারা ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য তারা সংগঠনকে কাজে লাগায়। তাদের যে দায়বদ্ধতা, তারা আমরা আমাদের সাংগঠনিক জায়গা থেকে আমরা তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করতে পারি, সাংগঠনিক ব্যবস্থা, এবং সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আমরা প্রশাসনকে অনেক চাপ প্রয়োগ করতে পারি। এর বাইরে কিন্তু আমরা কোনো কিছু করতে পারি না। আমরা যেটা করতে পারি, আমরা সবসময় পজিটিভটা করতে পারি। আমরা আন্দোলনে আমাদের স্বার্থ, আমাদের দেশের স্বার্থ হাসিলের জন্য আমরা 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 রাজপথে লড়াই সংগ্রাম করতে পারি। আমরা আমাদেরকে ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন মানুষের যেসব আমাদের, আপনারা জানেন যে আমাদের শিক্ষক থেকে শুরু করে আমাদের যে বুদ্ধিজীবী এবং ছাত্রলীগের যেসব সাবেক নেতাকর্মীরা আছেন, বিভিন্ন সময় তারা নেতৃত্ব দিয়েছেন, এবং বাংলাদেশের খারাপ অবস্থা, বাংলাদেশের রাজনীতির খারাপ অবস্থা যারা দেখেছে তাদের কাছ থেকে কিন্তু আমরা নির্দেশনা নিয়ে আমরা ছাত্র রাজনীতির আমাদের কর্মপরিকল্পনা, আমাদের রেগুলার কর্মসূচির বাইরে কিন্তু আমরা এগুলো সবসময় নিশ্চিত করে থাকি। সুতরাং আমাদেরকে আমরা সবসময় চেষ্টা করে যাই আমাদের যেটা আছে। আজকে আমি 2020 সালে ছাত্রলীগের প্রতিনিধিত্ব করছি। 2020 সালে ছাত্র রাজনীতির সম্পর্কে ছাত্ররা সারা বাংলাদেশের শিক্ষার্থীরা, বাংলাদেশের সচেতন মানুষ ছাত্র রাজনীতিকে যেভাবে আপনার চায়, যেভাবে তারা ছাত্র রাজনীতিকে চায়, আমাদের ছাত্রলীগের সর্বোচ্চ অভিভাবক জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের বুকে ছাত্রলীগকে যেভাবে দেখতে চান, আমরা যেন ছাত্রলীগকে সেভাবেই পরিচালনা করতে পারি, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। এবং সব থেকে বড় ব্যাপার যে আমরা যদি আমাদের মূল্যবোধের সঠিক পরিচর্যা না করি, তাহলে কিন্তু ভবিষ্যতে সঠিক নেতৃত্ব কিন্তু আমরা পাবো না। আপনারা দেখে থাকবেন যে আপনার বর্তমানেও যতগুলো আপনার জাতীয় নেতৃত্ববৃন্দ থেকে শুরু করে জাতীয় নেতৃবৃন্দ এখন যারা আছেন, জাতীয় পর্যায়ে যারা নেতৃত্ব দিয়ে থাকেন, তারা সকলেই কিন্তু ছাত্র রাজনীতির মাধ্যমে উঠে আসে। এবং ছাত্র রাজনীতির বাইরে থেকে কিন্তু কেউ হঠাৎ করে এসে, আপনার ছাত্র রাজনীতি যদি একটা মানুষ না করে, সে কখনোই আপনার রাজনীতির সঠিক ধারাটি সে আপনার বুকে ধারণ করতে কখনো পারবে না। দাদা কিন্তু বলেছেন এই কথাটা, যে আসলে প্রত্যেকটা মানুষের রাজনীতি বেসিক হচ্ছে ছাত্র রাজনীতি, এবং সেটা অবশ্যই মুক্তিযুদ্ধের সপক্ষের রাজনীতি এবং বাংলাদেশের সপক্ষে, বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট রাজনীতি, সেটাই হচ্ছে ছাত্রলীগের রাজনীতি। আর আমরা সেটাকেই সমৃদ্ধ করার মাধ্যমে কিভাবে বর্তমান প্রজন্মকে ভবিষ্যতে নেতৃত্ব দানের জন্য আমরা তৈরি করতে পারবো, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনি 2020 সালের কথা বলছিলেন। আপনি 2020 সালের কেন্দ্রীয় কমিটিতে, সীমান্ত তালুকদার ছিলেন 2001 সালের কেন্দ্রীয় কমিটি। 20 বছরের একটা পার্থক্য। তার মধ্যে একটা বড় বিপ্লব হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ফলে আমরা অনেক ক্ষেত্রে ছাত্রদের তাদের চিন্তা ভাবনা অনেক কিছু আমরা বুঝতে পারি। তার মধ্যে আমরা একটা প্রবণতা দেখি যে অনেকেই লেখেন যে আই হেট পলিটিক্স। কি মনে হয় কেন লেখেন? আপনাদের দুজনের কাছে প্রশ্ন, কেন তারা এই কথাটা লেখেন? এই যে আমি প্রথমে, দাদা বলুন। না, তুমি বলো, আপনি বলো, আগে বলো, শুনি আগে। আজকের প্রজন্ম কি ভাবছে শুনি, তারপর আমারটা বলবো। আজকের প্রজন্ম, আপনার আই হেট পলিটিক্সের যে ব্যাপারটা আপনি বললেন, আমি প্রথমে যে কথাগুলো বললাম, যে ছাত্র রাজনীতি যেন না তৈরি হয়, ছাত্র রাজনীতি যেন শক্তিশালী না হয়, ছাত্র রাজনীতির জন্য লেজুর ভিত্তির মধ্যেই আটকে থাকে, এইসব উদ্দেশ্যকে সামনে রেখে কিন্তু একটি বড় অংশ, আপনারা এটাকে কোনোভাবে ছোট করে দেখতে পারবেন না, বড় অংশ কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এই প্রচারণাগুলো চালাচ্ছে। এবং আপনি একটা জিনিস, মাথার ব্যথা করলে মাথা কেটে ফেলার মতো সমাধানে তারা বিশ্বাসী। তারা মনে করে যে একটি ক্যাম্পাসে ছাত্র রাজনীতির কারণে হয়তো দুইটি ছাত্র সংগঠনের মধ্যস্কার আপনার সংঘর্ষের কারণে কিংবা যে কোনো কারণে আপনার শিক্ষা সুষ্ঠু পরিবেশ ব্যাহত হচ্ছে, সুতরাং শিক্ষকরা বলছে যে ছাত্র রাজনীতির তো আসলে কোনো প্রয়োজন নেই। ছাত্র রাজনীতি যদি যখনই প্রয়োজন না থাকে, তখনই কিন্তু আপনার শিক্ষকরা তাদের যেসব শিক্ষক থেকে শুরু করে যারা, আমি বললাম যে আপনার সমাজের দুরভিসন্ধি স্বার্থ সংশ্লিষ্ট কার্য যারা উদ্ধার করতে চায়, তাদের জন্যই শুধুমাত্র স্বার্থ রাজনীতি সমস্যা, এবং তারা তাদের আদর্শপুষ্ট, তাদের মদতপুষ্ট শ্রেণী, এবং তারা নিজেরা বিভিন্ন জায়গায় নিজেদেরকে অনেক বড় স্থানেও কিন্তু অলরেডি অধিষ্ঠিত করে বসে এই কথাগুলো বলছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, তিনি রাজু ভাস্কর্যের নিচে দাঁড়িয়ে তিনি বক্তৃতা করেছেন যে ছাত্র রাজনীতির অপ্রয়োজনীয়তা সম্পর্কে তিনি বক্তৃতা করেন। তাহলে ওই শিক্ষকের আদর্শ সম্পর্কে আপনি কি বিশ্লেষণ করবেন? সুতরাং এইরকম প্রজন্মটাই কিন্তু এরা তৈরি করতে চায়, যে যাতে আই হেট পলিটিক্স প্রজন্মকে তারা ইম্প্রোভাইজ করতে চায়,
যাতে করে ছাত্র রাজনীতিকে আপনার সংখ্যালঘু হিসাবে তৈরি করে যাতে তারা তাদের স্বার্থ সন্তুষ্ট কাজগুলো করতে চায়। এবং এটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে, পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমি বলবো না, বাংলাদেশের প্রেক্ষিতে এটা কখনোই সম্ভব না। ছাত্র রাজনীতি ছাড়া বাংলাদেশে কখনোই কোনো অর্জন হয়নি এবং ভবিষ্যতেও এই অর্জন কিন্তু ছাত্র রাজনীতির ছাত্র আন্দোলনের মাধ্যমে ছাড়া সম্ভব না। আপনার এই দেখুন যে ছাত্র আন্দোলন না হলে কিন্তু আপনার এই যারা এই আপনার স্বাধীনতা বিরোধী যে চক্র, যারা যারা বিভিন্ন এখন বিভিন্ন নামে বিভিন্ন লেবাস লাগিয়ে তারা শোষণ থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করছে, কিন্তু তারা কিন্তু তাদের বেসিক কিন্তু এক। তাদের 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 কাজের মূল্য ফাঁসি হলে তাদের মন কাঁদে। এটা তারা কি করবে? তারা তারা কি বলে, তারা সাইদিকে তারা চাঁদে দেখে, তারা সবাইকে বলে যে আমি দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও কিন্তু সাইদিকে চাঁদে দেখেছে। আপনি তাদেরকে কিভাবে বিশ্লেষণ করবেন? আমরা কিন্তু সমালোচনার ঊর্ধ্বে নয়, আমাদেরও সমালোচনা আছে, কিন্তু সেটা অবশ্যই আমাদের কার্যকলাপ অবশ্যই আমাদের আমাদের স্বাধীনতা সংশ্লিষ্ট, আমাদের আমাদের যে জাতির পিতার আদর্শ সংশ্লিষ্ট হতে হবে। তাহলে জাতির পিতার আদর্শকে মনে প্রাণে ধারণ করে আপনি কয়জন মানুষ ছাত্র রাজনীতির বিপক্ষে কথা বলে এটি আপনি দেখুন। তারা কিন্তু বলে না, কিন্তু তারা বলবেও না কখনো, কারণ তারা নিজেরাই ছাত্র রাজনীতি করে এখানে এসেছেন। আমাদের আজকে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনিও কিন্তু ছাত্র রাজনীতি করেছেন এবং তিনি সেটা গর্বের সাথে বিভিন্ন প্রোগ্রামে তিনি সেটা বলে থাকেন যে আমি গর্ববোধ করি যে আমি ছাত্রলীগের একজন কর্মী ছিলাম। সুতরাং আমাদের নেতৃত্ব, আমাদের আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের তিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাছাড়াও আপনার জাতীয় পর্যায়ের সকল নেতা কিন্তু ছাত্র রাজনীতি থেকেই উঠে আসছে। ছাত্র রাজনীতির বিরুদ্ধে কথা বলবে যারা ছাত্র রাজনীতির দ্বারা যারা ক্ষতিগ্রস্ত হয় তারা কথা বলবে, আমরা কথা বলবো। সীমান্ত তালুকদার, আপনার কাছে আসার আগে একটা প্রশ্ন এসছে। মামুন রশিদ ইনি প্রশ্ন করেছেন বর্তমান সাধারণ সম্পাদককে যে কিছুদিন আগে সিরাজগঞ্জের ছাত্রলীগ নেতারা আরেক ছাত্রলীগ নেতাকে মেরে ফেললো, এগুলোর কি বিচার হবে না? ছাত্রলীগের হাতে কেন ছাত্রলীগ মারা যাবে? সিরাজগঞ্জ থেকে একজন মামুন রশিদ। আমি তো সেখানেই বললাম যে ছাত্র সংগঠনের নেতৃত্ব, ছাত্র সংগঠনকে আপনার পরিচালনা করার জন্য যখন তৃতীয় পক্ষ এখানে উপস্থিত হয় তাদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য, আপনি এই যে সিরাজগঞ্জে যে কথাটা বললেন, সিরাজগঞ্জে কিন্তু একটি ছেলেকে যখন মানে আহত করা হয়েছিল, আহত অবস্থাতেই কিন্তু আমরা যারা যারা আহত করেছি তারা জেলা কমিটির পোস্টেড ছিল সাংগঠনিক সম্পাদক দুইজন, যারা সরাসরি ওই ছেলেকে আহত করেছে এবং আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। তখনই কিন্তু আমরা সাথে সাথে আমরা খবর পাওয়ার সাথে তাদেরকে সাংগঠনিকভাবে আমরা বহিষ্কার করেছি, স্থায়ী বহিষ্কার করেছি, যাতে ভবিষ্যতে তারা কখনো ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হতে না পারে এবং অন্য কোনো আওয়ামী ঘরানা কোনো রাজনীতি কিন্তু তারা না। কারণ আপনি একটা জিনিস করেন, অন্য মানুষের এই গ্রুপিং রাজনীতি বলেন কিংবা সিনিয়রদের স্বার্থ হাসিলের জন্য আপনার নিজের ভাইয়ের প্রতি যে এক ভাই আর এক ভাইয়ের গায়ে হাত তুলছে, রক্তাপাত করছে, এইগুলো তো আমরা এইগুলো থেকে উঠে আসার চেষ্টাই করছি এবং আমরা সকলের প্রতি সবসময় উদাত্ত আহ্বান জানাবো এবং আমাদের সাবেক নেতারাও এটাই সবসময় করে গেছে যে ছাত্র রাজনীতি, ছাত্রলীগের রাজনীতি প্রশ্নবিদ্ধভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য অবশ্যই ছাত্র রাজনীতির উপর অন্যান্য সংগঠন কিংবা সিনিয়র নেতৃবৃন্দের প্রভাব মুক্ত করতে হবে। এই প্রভাব মুক্ত করার জন্য আমরা যারা ছাত্র রাজনীতি করি, আমরা ছাত্রলীগের নেতৃবৃন্দ যদি আমরা অন্য স্বার্থ হাসিলে যদি কাজ না করি, আমাদেরকে কিন্তু কেউ কখনোই কিছু করতে পারবে না। আমাদের অভিভাবক, আমাদের নেত্রী আমাদেরকে সরাসরি নির্দেশনা দিয়েছেন যে ছাত্রলীগের রাজনীতি ছাত্রলীগের মতো করে পরিচালনা করতে, আমরা সেগুলোই করে যাচ্ছি। এর বাইরে যে যারা কাজ করে তারা এরকম ধরনের কার্যকলাপে যুক্ত হয় এবং আমরা কিন্তু সাথে সাথে আপনারা দেখেছেন আমরা সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি। তখনকার ওই স্থানীয় প্রশাসনের সাথে, পুলিশের সাথে আমরা কথা বলেছি এবং বলেছি যে আমরা সংগঠনের পক্ষ থেকে দাবি জানাচ্ছি যে আমাদের ছাত্রলীগের একজন কর্মী নিহত হয়েছে, সেই নিহত আমরা বিচার চাই। আমরা আমাদের সেই মানে সন্ত্রাসী কর্মকাণ্ড যেই পরিচালনা করুক না কেন, তাদের কোনো দল নেই, তাদের সংগঠনের রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে যে তাদের বিচার করতে হবে এবং আমরা সেটাই করেছি। সীমান্ত তালুকদার, আই হেট পলিটিক্স বলেন। হ্যাঁ, এটা এই বক্তব্যটার দিচ্ছে একটা বড় অংশ দিচ্ছে, এটার পেছনে অনেকগুলো কারণ আছে আমি মনে করি। প্রথম কারণ বলা যায় যে আজকের প্রজন্মের কাছে আপনার অপরচুনিটি অনেক বেশি। আজকের থেকে 20 বছর আগে বা 30 বছর আগের প্রজন্মের ক্যারিয়ার অপরচুনিটি যে সীমাবদ্ধতা ছিল, একটা বিশ্ববিদ্যালয়ে কয়টা সাবজেক্টে আমাদের অনার্স কোর্স ছিল, আজকে তার চাইতে অনেক বহুগুণ বেশি বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন কোর্স, ভার্সেটাইলিটি এসছে পেশার ক্ষেত্রে, বিভিন্ন রকম পেশা তৈরি হয়েছে, কর্পোরেট কালচার গড়ে উঠেছে, বেসরকারি খাত বিশাল হয়ে গেছে, যেই কারণে এজ এ হোল জেনারেল
স্টুডেন্টদের মধ্যে ক্যারিয়ার এর সুযোগ যেভাবে বেশি, সেভাবে ক্যারিয়ারের দিকে ঝোঁকটাও বেশি। এবং এই আত্মকেন্দ্রিকতা, ক্যারিয়ার কেন্দ্রিকতা তাদেরকে যে কোনো ধরনের স্যাক্রিফাইস থেকে, যে কোনো ধরনের নিজের ক্ষতি হওয়া থেকে দূরে রাখতে উদ্বুদ্ধ করে। এবং যেটা বাস্তবতা, রাজনীতি কখনোই পরিপূর্ণ সুস্থ হবে না যদি রাজনীতিতে অসুস্থ শক্তি, অশুভ শক্তি ক্রিয়াশীল থাকে। তা অশুভ শক্তির ক্রিয়াশীলতা তো থাকবেই। রাজনীতিতে যেভাবে শুভ পক্ষ থাকবে, অশুভ পক্ষও থাকবে, এবং দুটো পক্ষ আছে বলেই তো রাজনীতি ক্রিয়াশীল। এখন এই অশুভ পক্ষের অশুভ কর্মকাণ্ডের দায় তো আপনি রাজনীতির শুভ পক্ষের উপর চাপিয়ে দিতে পারেন। আপনার উদ্দেশ্যে একটা প্রশ্ন এসছে যে আপনি কেন আগের মতো রাজনীতিতে সক্রিয় নাই? কোথায় আমি রাজনীতিতে সক্রিয় নাই? মানে আমি আওয়ামী লীগের কর্মী, তৃণমূল কর্মী। একজন কর্মীর যা যা দায়িত্ব পালন করা প্রয়োজন আমি তা করছি। আমি তো দলের নেতা না। নেতা হলে নেতার দায়িত্ব পালন করবো। যখন কখনো যদি দল মনে করেন যে নেতার এই দায়িত্বটা পালন করা দরকার, আমি সেই দায়িত্ব পালন করব। এখন একজন রাজনৈতিক দলের কর্মী হিসেবে দলের প্রত্যেকটি কর্মকাণ্ডকে সর্বান্তকরণে সমর্থন করা এবং তাকে সফল করার জন্য নিজের অবস্থান থেকে আমার যোগ্যতা অনুযায়ী যতটুকু কাজ করা সম্ভব আমি সেটা করার চেষ্টা করে যাচ্ছি। আপনারা দুইজনই ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন, তো ভবিষ্যৎটাকে আমি দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে রাজনৈতিক ভবিষ্যৎ। আমি যদি প্রথমে সেটা বলি যে আজকে যে ছাত্রলীগ করছে, সে যদি রাজনীতি করতে চায় তার ভবিষ্যৎটা কি? কারণ আমরা কিন্তু দেখছি না যে ছাত্রলীগ শেষ হয়ে গেলে সে যুবলীগে মূল্যায়িত হচ্ছে কিংবা স্বেচ্ছাসেবক লীগে মূল্যায়িত হচ্ছে অন্য দল। তো এটার আসলে কি, মানে এটার ভবিষ্যৎ কি? এটা মূল্যায়ন শব্দটাতেই আমার আপত্তি আছে। একজন ছাত্র নেতা ছাত্রলীগের নেতা ছিলেন, এরপর ছাত্র রাজনীতি শেষ করে সে যদি পুলিশে যায়, চাকরি করে বিসিএস না, সে ধরুন সে রাজনীতি করতে যাচ্ছে, সে রাজনীতি করতে যাচ্ছে, সেক্ষেত্রে কি? যারা রাজনীতি করতে যাচ্ছে তারা অবশ্যই সুযোগ পাচ্ছে। তো ছাত্রলীগের অসংখ্য কেন্দ্রীয় নেতা, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে তাহলে রাজনীতি করা যাবে, এটা কিন্তু সঠিক নয়। আমাদের রাজনীতির উজ্জ্বল নেতা হচ্ছে। এখন সবসময় আমাকে পদে থাকতে হবে। আজকে আমি ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি, কালকেই আমাকে ছাত্রলীগ থেকে বিদায় নেওয়ার পর স্বেচ্ছাসেবক বা যুবলীগে একটা পদ পেয়ে যেতে হবে, এই মানসিকতা তো সুস্থ মানসিকতা না। আমি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক থেকে বিদায় নিয়েছি, আজকে 21 বছর হয়ে গেছে, এরপর তো কোনো পদ নাই। আমার তো এটা নিয়ে কোনো দুঃখবোধ নাই, কমপ্লেনের তো কোনো সুযোগই নেই। কিসের কমপ্লেন? কেন কমপ্লেন করব? দল যখন যাকে যোগ্য মনে করবে তাকে দেবে। হ্যাঁ, এখানে প্রশ্ন আছে, এখানে অনেক অযোগ্যদের দলে সুযোগ দেওয়ার কথা আসছে, এখানে শাহেদ করিমদের মতো লোকরা দলের পরিচয় ব্যবহার করার মতো কথাগুলো আসছে। এগুলো আমাদের দুঃখ দেয়। এগুলোর জন্য দলের কিছু কিছু নেতা দায়ী, এবং আমি জানি যত শক্তিশালী হোক এই নেতাগুলো চিহ্নিত, এই নেতাগুলো কর্মীদের কাছে চিহ্নিত, এই নেতাগুলোকে কর্মীরা সামনে সালাম দিতে বাধ্য হলেও পেছনে মনে প্রাণে ঘৃণা করে। এই নেতাগুলোর আজকে পদ না থাকলে কালকে তাদের বাসায় বসার জন্য কাকও খুঁজে পাওয়া যাবে না। তো যত দ্রুত আমাদের নেত্রী এদেরকে চিহ্নিত করতে পারবেন, এই ধরনের সুবিধাবাদীরা যারা অর্থ দেখলেই লালায়িত হয়ে যান, অর্থবান মানুষকে, দলের ত্যাগী কর্মীকে অপমান করে অর্থবান মানুষকে সম্মান দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যান, এই ধরনের নেতৃত্ব থেকে দল বেরিয়ে আসবে। কিন্তু এগুলো তো আপনার পুঁজিবাদী রাজনীতির এই ধরনের বহু শ্রেণীতে মাল্টি ক্লাস সংগঠনের এগুলো তো উপসর্গ। এই খারাপ উপসর্গগুলোর সাথে আমাদেরকে সংগ্রাম করতে হবে, কিন্তু এই খারাপ উপসর্গ থেকে হতাশ হয়ে যাওয়ার কিংবা খারাপ উপসর্গকে মাঠ ছেড়ে দিয়ে ঘরে ঢুকে যাওয়ার কোনো অবকাশ নেই। আমরা যে যার জায়গা থেকে পারি, আমরা এই অপরাজনীতির বিরুদ্ধে বঙ্গবন্ধুর রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য, গণমানুষের রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে নিরবিচ্ছিন্ন সংগ্রাম করতে হবে। এবং আমার জীবনাচার, আমি কিভাবে জীবন যাপন করছি, আমি কিভাবে আমার ব্যক্তিগত জীবনকে ধারণ করছি, সেটাও কিন্তু রাজনীতি। রাজনীতি মানেই আমি শুধু দলের পদ নেব, বিভিন্ন জায়গায় মিটিং মিছিলে বক্তব্য বিবৃতি দিয়ে বেড়াবো, তা তো নয়। আমি যদি একজন ব্যবসায়ী হই, আমি তাহলে রমজানের সময় আমার দ্রব্যমূল্য বাড়িয়ে দেব না, এটাও একজন আওয়ামী লীগ কর্মীর রাজনীতি। আমি যদি আওয়ামী লীগ ঘরানার ডাক্তার হই, কোভিড আক্রান্ত রুগীকে আমি আইসিইউতে ওই বিশাল বিল করব না, এটাও তো রাজনীতি। এই রাজনীতিতে তো আমাকে ব্যক্তিগতভাবে ধারণ করতে হবে। এই ধারণ, এই প্র্যাকটিস যদি চলতে থাকে, করতে পারি, এবং এটার সংখ্যা বাড়ানোর জন্য যদি আমরা কর্মীদেরকে আহ্বান করতে পারি, কর্মীদের মননে এই শুভবোধ, সুস্থবোধ ঢুকিয়ে দেওয়ার জন্য এই আজকের প্রজন্মের লেখকরা যদি কাজ করে, নেত্রী তাদের প্রতি যে আস্থা এবং বিশ্বাস রেখেছেন, সেই বিশ্বাসের মর্যাদা দেওয়া, জীবন দিয়েও তো এই বিশ্বাসের মর্যাদা দেওয়া সম্ভব না, জীবনের চেয়ে বেশি কিছু তো আর নেই। সেখানে আমি আশা করি লেখকরা আমাদের হতাশ করবেন না। বিগত এক যুগ যে অন্ধকার ছাত্রলীগকে গ্রাস করেছিল, যে তথাকথিত
পদ কেনাবেচার ব্যাপারীরা ছাত্রলীগের নিয়ন্ত্রক সেজে বসে ছাত্রলীগের যাচ্ছে তাই জায়গায় নিয়ে গেছিল। সেই জায়গা থেকে আমার নেত্রীর অনেক আশা, সেটা নিশ্চয়ই লেখকরা বের করে আনবে। আমি একটা বিষয় যেটা হচ্ছে যে 2020 সাল আবারও সেই ঘুরে, যে আসলে সময়টা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন এক ধরনের সময় ছিল, অনেক সংগ্রাম, অনেক ইতিহাস, সবাই জানি আমরা। 2020-এ এসে নতুন বাংলাদেশ, যখন সামনে উন্নয়ন, 2041-এর উন্নয়ন, উন্নত বাংলাদেশ সামনে হচ্ছে, এখন কথা হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা। তার মানে হচ্ছে সামনে রাজনীতি হয়তো পরিবর্তন হবে, রাজনীতি হয়তো আগের মতো থাকবে না, এবং পরিবর্তন হচ্ছেও। সেক্ষেত্রে কি ছাত্রলীগ প্রস্তুত কিনা, বর্তমান সাধারণ সম্পাদক, বা আপনাদের ভাবনা? এবং আমাদের বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাসে কিন্তু এটা আপনারা দেখবেন যে আপনার প্রত্যেকটা মানে সময়ের প্রয়োজনে, সময়ের সাথে তাল মিলিয়ে যখন যেটা দরকার, যখন যে ধরনের নেতৃত্ব দরকার, কিংবা ছাত্রলীগের নেতা কর্মীদের যে ধরনের কার্যকলাপ পরিচালনা করা দরকার, সেগুলোই করেন বলে কিন্তু আজকে বাংলাদেশ ছাত্রলীগ এখনো পর্যন্ত বুক উঁচিয়ে বাংলাদেশের বুকে আছে। অনেক ছাত্র সংগঠন আছে, আপনারা দেখবেন যে হয়তো এত সাল থেকে এত সাল পর্যন্ত এই ছাত্রলীগের, এই ছাত্র সংগঠনের অনেক ক্ষমতা ছিল, কিন্তু এখন তাদের কেউ চেনে না। এমন এমন বেশিরভাগ ছাত্র সংগঠন আছে নাম সর্বস্ব কিছু কমিটি দিয়ে তারা মানে সংগঠন পরিচালনা করে। তাদেরকে কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ ছাত্রলীগ, ছাত্রলীগ কিন্তু আপনার ছাত্রলীগের যে আপনার মাদার সংগঠন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে কিন্তু ছাত্রলীগ যতটুক না আপনার যতটুক না কার্যকরী থাকে, যদি ছাত্রলীগ যদি ক্ষমতার বাইরে থাকে তাহলে কিন্তু ছাত্রলীগ আরো বেশি শক্তিশালী থাকে। এর কারণে কিন্তু এটা, কারণ ছাত্রলীগের নেতা কর্মীদের মনের মধ্যে কিন্তু আদর্শ শক্তিটা সব থেকে বেশি, সুবিধাভোগের জন্য নয়। ভাই যে কথাটা বলেছেন যে আমরা আমরা কিন্তু আমরা দল যদি প্রয়োজন মনে করে তাহলে আমাকে তার কাজে লাগাবে, সেটা দলের নেতৃত্বের সিদ্ধান্ত। দলের পদ পেয়ে যে আমাকে শুধুমাত্র রাজনীতি করতে হবে এমন কোনো কথা নেই। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ ভাবে আমার যে আদর্শ, বঙ্গবন্ধু জাতির পিতার যে আদর্শ, দেশ শেখ হাসিনার যে নির্দেশনা, সেইগুলো অনুযায়ী আমি প্রধান প্রধান দায়িত্ব, প্রধান কাজ। সুতরাং ছাত্রলীগ 48 সাল থেকে আজকে 2020 সাল হোক কিংবা আপনার 2090 সাল হোক, সেটা কোনো গুরুত্বপূর্ণ কথা নয়। সময়ের প্রয়োজনে সময়ের প্রয়োজনে এই বাংলাদেশের জন্য ছাত্র সমাজের যে ভূমিকা রাখা প্রয়োজন, বাংলাদেশ ছাত্রলীগ সময়ের প্রয়োজনে সেই ভূমিকায় রাখবে, যুগের পর যুগ ধরে সেটা রেখে আসছে এবং ভবিষ্যতে তার ধারাবাহিকতা থাকবে। বর্তমানে কিন্তু আমাদের আমাদের আপনার খেয়াল করবেন যে আমাদের কিন্তু লড়াই সংগ্রামের ধরন পাল্টে গেছে। আজকে কিন্তু আমাদের রাস্তায় বের হয়ে আমাদের বুলেটের মুখে দাঁড়িয়ে কিন্তু আমাদের স্লোগান দিতে হয় না, আমাদেরকে কি করতে হয় কিন্তু তার থেকে ভয়ানক যে শক্তি আপনাদের বিভিন্ন অনলাইন মাধ্যমে, ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ডাকসু আপনার নির্বাচনের সময় থেকে শুরু করে এত বড় কোটা সংস্কার আন্দোলন নামে একটা অকারেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসায় পর্যন্ত আগুন ধরানো হয়েছে সামান্য একটা গুজবের উপর ভিত্তি করে যে একটি মানুষ নিহত, একটি ছাত্র নিহত হয়েছে, মিথ্যা ঘটনা ফেসবুকের মাধ্যমে কিন্তু দিয়ে এত বড় একটা অকারেজ তৈরি হয়েছে। এগুলো কিন্তু আগে এই প্রেক্ষাপট গুলো ছিল না। বাংলাদেশ ছাত্রলীগ এগুলোকে এখন সর্বাগ্রে, শুধু যদি কেউ মোকাবেলা করে থাকে বাংলাদেশ ছাত্রলীগ সব থেকে বেশি এগুলো মোকাবেলা করে থাকে। সুতরাং মানুষের কাছে বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশ সরকার সম্পর্কে এবং আওয়ামী লীগ সম্পর্কে, ছাত্রলীগ সম্পর্কে সঠিক তথ্যটা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। দেশরত্ন শেখ হাসিনা যে বাংলাদেশের উন্নয়ন করবে, আপনারা মানে জেনে থাকবেন, আমরা সকলেই জানি যে সকল ব্যাপারে মানুষ বিভিন্ন সময় সুশীল সমালোচনা করে থাকেন যে সকল সিদ্ধান্ত কেন প্রধানমন্ত্রীকে নেওয়া লাগবে, প্রধানমন্ত্রী কেন সকল সিদ্ধান্ত নেয়, অন্য কেউ কি নেই, তাদের কি দায়িত্ব নেই? আছে। কিন্তু আমরা যারা ছাত্রলীগ করে আমরা গর্ববোধ করি যে আমাদের নেত্রী একজন মানুষের তৃণমূল নেত্রী, যে একজন বিক্ষোভ থেকে শুরু করে একজন সচিব পর্যন্ত সকলের খোঁজ খবর তিনি রাখেন যে কে সঠিকভাবে আছে, কার সাথে অন্যায় করা হচ্ছে, কে না করা হচ্ছে, কে বঞ্চিত হচ্ছে, কে না হচ্ছে, সেই খবর আমাদের নেত্রী রাখেন। এটা আমাদের গর্ব, আমরা গর্ব অনুভব করি এটা, এবং আমরা সেটা ধারণ করি যে নেত্রী এই বাংলাদেশের মানুষের জন্য, এই বাংলাদেশের মানুষের উন্নয়ন, ভাগ্য আকাশে আপনার উন্নয়নের জন্য কিন্তু আপনার জীবন, তার পরিবারের সকলকে হারিয়েছে, নিজের উপরে তার এতবার মৃত্যু ঝুঁকি তিনি মাথায় নিয়ে প্রতিনিয়ত তিনি মানুষের, বাংলার মানুষের উন্নয়নের জন্য তিনি কাজ করে যাচ্ছেন সকল প্রতিকূলতাকে পদদলিত করে। কিন্তু আমাদেরকে কি করতে হবে, কিন্তু তার এই সকল কার্যক্রম ব্যর্থ হয় এই দুই একজন আপনার মানুষের জন্য, যারা কিন্তু ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য, যারা সংগঠনের নাম ইউজ করে নিজের
নিজেকে সংগঠন হিসেবে আপনার রিপ্রেজেন্ট করে তাদের কাজ তারা করে যায়। যে ভাই যেটা বললেন, তাদের রাজনীতি করার উদ্দেশ্য যদি হয় আমি মন্ত্রী হব, তাহলে সেই রাজনীতি আমাদের দরকার নেই। সেই রাজনীতি বাংলাদেশ ছাত্রলীগ করে না। বাংলাদেশ ছাত্রলীগ নেত্রী এই বাংলাদেশের মানুষের জন্য যে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করছেন, বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের সাধারণ জনগণের জন্য যে সুযোগ সুবিধাগুলো প্রদান করছেন, প্রত্যেকটি নাগরিক যেন সেই সুযোগ সুবিধা সঠিক একজন মানুষের দোরগোড়া পর্যন্ত পৌঁছাতে পারে, সেটা কিন্তু ছাত্রলীগ খেয়াল করে থাকে। সেটা নিয়ে ছাত্রলীগ কাজ করে। একটি শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীর যত অধিকারগুলো আছে, একটি শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে একজন শিক্ষার্থী যত কিছু প্রাপ্যতা, তার সবগুলোই যেন সে প্রাপ্য, তার জন্য সে পায়, সবগুলো যেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে গ্রহণ করতে পারে, সেটা নিশ্চিত করে বাংলাদেশ ছাত্রলীগ। যখনই দেশে কখনো আমরা আসলে অনুষ্ঠানের শেষের দিকে আমি আসলে শেষ করব, আপনি যে ডাকসুর প্রসঙ্গ নিয়ে আসছেন, যে ডাকসুর আসলে ভবিষ্যৎ কি? কারণ অনেক বছর পর নির্বাচন হওয়ার পরে আমরা যেটা দেখেছি যে ঠিক আশানুরূপ ওরকম নেতৃত্ব দেখিনি, এবং মাঝে মাঝে আমরা দেখেছি ডাকসুর ভিপির অনেক বক্তব্য যেটা বিশ্ববিদ্যালয়ের হয়তো মূল্যবোধের সাথেই সাংঘর্ষিক। তো এই বিষয়টা এখন সামনে, আপনার ডাকসুর তো মেয়াদও শেষ হয়ে গেছে, ছাত্রলীগ কি ভাবছে, ডাকসুর ভবিষ্যৎ কি? জি দেখুন, আমরা যারা ছাত্র সমাজ, বর্তমান ছাত্র সমাজের জন্মের আগে কিন্তু লাস্ট আপনার ডাকসু নির্বাচন হয়েছিল, আর নির্বাচন হয়েছে এবার গত বছর। সুতরাং আমরা এবং এই ডাকসু নির্বাচন যে সংগঠিত হয়েছে, ডাকসু নির্বাচনের আপনার সংগঠিত হওয়ার পিছনে কিন্তু সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু বাংলাদেশ ছাত্রলীগে রেখেছে। কারণ আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল থেকে শুরু করে এখন আমাদের কর্মী সংখ্যা কিন্তু সব থেকে বেশি, এবং অন্যান্য যে ছাত্র সংগঠন আছে, সেই ছাত্র সংগঠনের কোনো বয়সের কিংবা ছাত্রত্বের কোনো ধরা বাঁধার নিয়ম না থাকার কারণে তারা বেশিরভাগ হচ্ছে মেয়াদ উত্তীর্ণ ছাত্র, তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে তারা অবস্থান করতে পারেন না। সুতরাং বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু যতদিন রাষ্ট্র নির্বাচন না হয়েছে ততদিনও কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু ছাত্রদের, সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কিংবা সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে কিন্তু ছাত্রলীগ ভূমিকা পালন করেছে। তারপরেও গত বছর আমাদের নেত্রী সরাসরি নির্দেশে কিন্তু ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এবং সেই ডাকসু নির্বাচনে ছাত্রলীগের যে প্যানেল ছিল সেখানে 25টা পদের মধ্যে 23টাতে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে কিন্তু ডাকসু নির্বাচনে ছাত্রলীগ জয়যুক্ত হয়েছে, যেখানে 2টা পোস্ট আমাদের ছাত্রলীগের বাইরে নির্বাচিত হয়েছে, একটা হচ্ছে ভিপি এবং আরেকটা হচ্ছে সমাজসেবা সম্পাদক। আর অন্যান্য সকল পোস্ট কিন্তু আপনার ছাত্রলীগের নেতাকর্মীরা, এবং ছাত্রলীগের যেহেতু নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে, ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে ডাকসু পরিচালিত হয়, এবং তার ডাকসু প্রধান আপনার আমাদের ভাইস চ্যান্সেলর বা ডাকসু সভাপতি হিসেবে কিন্তু ডাকসু সংগঠনের গঠনতন্ত্রে এটা রয়েছে। সুতরাং এবং ডাকসুর মেয়াদ কিন্তু সঠিকভাবে শেষ হয়েছে। আপনারা বিশ্লেষণমূলক ভাবে আপনারা গত একটি বছর যে ডাকসু আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালিত করেছে বা যেসব কার্যক্রম করেছে, ছাত্র প্রতিনিধি হিসেবে ডাকসু নির্বাচিত যেসব প্রতিনিধিরা ছিল তারা কাজ করেছে। শুধুমাত্র ছাত্রলীগের প্যানেল থেকে ছাত্রলীগের যেসব নেতা কর্মীরা ডাকসু নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন, তারাই কিন্তু শুধুমাত্র তাদের যে নির্বাচনী ইশতেহার ছিল, বাংলাদেশ ছাত্রলীগের যে নির্বাচনী ইশতেহার ছিল, পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটি ইশতেহার কিন্তু তারা বাস্তবায়ন করেছে। এবং নাম সর্বস্ব ডাকসুর ভিপি এবং সমাজসেবা সম্পাদক একটি কর্মসূচি কিন্তু তারা কিন্তু যেসব ওয়াদা দিয়ে সাধারণ শিক্ষার্থীদের ইমোশনকে তারা আকৃষ্ট করে তারা ভোট নিয়েছিল, একটি কার্যক্রম কিন্তু আমাদের চোখে পড়েনি যে ডাকসুর ভিপি শিক্ষার্থীদের উন্নয়নের জন্য এই কাজটি করেছেন। ভিপি নির্বাচিত হওয়ার পরে আমরা দেখেছি যে তারা বিভিন্ন দূতাবাসে তাদেরকে আমরা দেখেছি বিভিন্ন দূতাবাসে তাদের ছাত্র সংশ্লিষ্ট কার্যকলাপের আমরা এবং সব থেকে বড় কথা যে বাংলাদেশের যে আমরা যে মূল্যবোধ, স্বাধীনতার মূল্যবোধ, মুক্তিযুদ্ধের মূল্যবোধ, এই মূল্যবোধ কিংবা এই চেতনার বিপক্ষে অবস্থান করতে দেখেছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপিকে। সুতরাং ডাকসুর ভিপি সম্পর্কে কিংবা আমরা বিভিন্ন সময়ে আমরা বিগত দিনে যেসব ডাকসুর ভিপি দেখেছি, ডাকসুর ভিপি সম্পর্কে মানুষের ছাত্র সমাজের কাছে যে অবস্থান ছিল, সেটা নিয়ে শুধু এই একটি পোস্টেই কিন্তু মানুষ হতাশ, কিন্তু অন্যান্য যে পোস্টগুলো ছিল ছাত্রলীগ থেকে যারা নির্বাচিত হয়েছে তারা কিন্তু সঠিকভাবে তার দায়িত্ব পালন করে নির্দিষ্ট সময়ে তারা ছাত্রলীগ থেকে তারা সংগঠন থেকে তারা ডাকসু থেকে তারা পদত্যাগ করে যে গঠনতান্ত্রিক ভাবে তারা আবার পরবর্তীতে নির্বাচন, যেহেতু এই করোনা কাল বিশ্ববিদ্যালয় বন্ধ আছে বলে নতুন করে নির্বাচন হওয়ার সুযোগ হচ্ছে না, সুতরাং আপনার পরবর্তীতে বিশ্ববিদ্যালয় খোলার পর
আমরা আবার আবার আমরা প্রশাসনের সাথে কথা বলে যেন নির্বাচিত জনপ্রতিনিধির কাছে আবার ডাকসুর তুলে দেওয়া হয়, সেভাবে আমরা আলোচনা করবো। ছাত্রলীগের পক্ষ থেকে আমরা আবার সর্বপ্রথম আমরা এই আলোচনা এই এই পদক্ষেপ গ্রহণ। ধন্যবাদ। শেষ প্রশ্ন সীমান্ত তালুকদার, এই ডাকসু নিয়েই, ডাকসু 1 বছরে যেটা দেখলেন, কি মনে হয় ডাকসু থেকে ভবিষ্যতে নেতৃত্ব ভালো আসবে? না, ভালো আসুক আর খারাপ আসুক, ডাকসু বা এই ধরনের ছাত্র সংসদ নেতৃত্ব চালু থাকা প্রয়োজন। আমার কথা যদি বলেন আমি এটাই বলবো। আর আরেকটু আমাকে যদি 2 মিনিট সময় দেন, লেখককে পেয়েছি, আমি একটু বলবো যে ছাত্রলীগের সাংগঠনিক কর্মকাণ্ডে সাংস্কৃতিক তৎপরতাটার পরিমাণ আরো বাড়ানো দরকার। ছাত্রলীগের কর্মীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ কমে গেছে, সেটা বাড়ানো দরকার। এবং এই যে বলছিল হেইট পলিটিক্স, এটার আমি কিছু কারণ বলছিলাম, কথাটা শেষ করতে পারিনি। আরেকটা কারণ আছে, আজকের প্রজন্মের এরা গুগল সার্চ প্রজন্ম, তো তাদের বিশেষ জ্ঞান অনেক, যে একটা বিষয়ের উপর দেখা যায় যে এই প্রজন্মের ছেলেরা একটা বিশেষায়িত বিষয় নিয়ে অনেক ভালো বলতে পারে, কিন্তু টোটাল যে সমন্বিত একটা জ্ঞানের প্রয়োজন আছে, সব বিষয় সম্পর্কেই কিছু ধারণা রাখার প্রয়োজন আছে, এই জায়গাটায় ঘাটতি দেখা যায়। ইতিহাস নিয়ে, রাজনীতির অতীত নিয়ে না জেনেই আসলে রাজনীতি বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলে অনেক সময় আজকের প্রজন্ম। তো এগুলো থেকে বের করে আনতে হলে ছাত্রলীগের কর্মকাণ্ডে রাজনৈতিক কর্মসূচি পালনের পাশাপাশি ত্রাণ এবং অন্যান্য মানুষের পাশে দাঁড়ানোর কর্মকাণ্ড তো সবসময় আছেই, চলবেই। আমি ধন্যবাদ দিয়ে এই সুযোগে ছাত্রলীগের কিছু কর্মীর উদ্যোগে আমি একটা অত্যন্ত মানে আশা জাগে নিয়ে কর্মসূচি দেখেছি, যে জয় বাংলা অক্সিজেন সেবা প্রকল্প। তার আগে ছাত্রলীগের ছেলেরা ধান কেটেছে, সুবিধাবাদী রাজনীতিবিদরা ছাত্রলীগের এই কৃতিত্বটাকে হাইজ্যাক করার চেষ্টা করেছে। আমি ছাত্রলীগের নেতাদের কাছে অনুরোধ করব, এই কৃষি প্রধান বাংলাদেশে এটা ছাত্রলীগের বার্ষিক নির্ধারিত কর্মসূচি হিসেবে আপনারা অন্তর্ভুক্ত করুন। ফসল কাটার যে নির্দিষ্ট সময়, সেই নির্দিষ্ট সময়ে ছাত্রলীগের প্রত্যেকটা নেতাকর্মীকে বাধ্যতামূলকভাবে গ্রামে এই কৃষকদের ফসল কাটায় অংশগ্রহণ করতে হবে। এটা আপনারা আপনাদের নীতিতে সংযুক্ত করুন, বা আপনাদের যেভাবে করা যায় যে প্রতি বছর যাতে ছাত্রলীগের অন্যান্য কর্মসূচির পাশাপাশি এটাও যাতে বাধ্যতামূলক কর্মসূচি হয়, এবং এটার ডাটাগুলো আপনাদের ওয়েবসাইটে আমরা দেখতে চাই। ছাত্রলীগ এই করোনাকালীন সময়ে কত একর জমির ধান কেটেছে, কোন জেলায় কোন কোন ছাত্র নেতার নেতৃত্বে, তার তালিকা দিন আপনাদের ওয়েবসাইটে। সারা বাংলাদেশের মানুষ রেগুলার দিচ্ছি ভাই। আচ্ছা, দিয়ে থাকলে ভালো। কিন্তু এখানে আমি একটু সংযোগ করব, আমার মনে হয় যে আসলে ছাত্রলীগের এই সংক্রান্ত কর্মসূচি মানে হচ্ছে যে গুগল সংক্রান্ত যে কর্মসূচি একটু ঘাটতি আছে। এই কারণ আপনি যদি বাংলাদেশ ছাত্রলীগ সার্চ দেন, উইকিপিডিয়াতে যে তথ্যগুলি আসে এগুলি একদম অবমাননাকর, মানহানিকর একটা ঐতিহ্যবাহী সংগঠন নিয়ে যাচ্ছে তাই লেখা। আমার মনে হয় এটা হঠাৎ করে এক রাতের মধ্যে কিন্তু আমরা সকালে ঘুম থেকে উঠে দেখেছি যে উইকিপিডিয়াতে বাংলা ছাত্রলীগের পুরো লেখায় একটি চক্র, এবং এটা খুবই শক্তিশালী একটা আইডি থেকে। আপনারা জানেন যে উইকিপিডিয়াতে যারা লেখালেখি করে, এটা যে আইডি থেকে লেখালেখি করে, এই আইডির বিগত দিনে কতগুলো পাবলিকেশন আছে, কিংবা এডিটের যে যে আপনার যে পাবলিকেশন গুলো তারা এডিট করেছে, যে আইডি থেকে এডিট করা হয়েছে, তাদের দক্ষতার উপর একটা থাকে এবং খুবই শক্তিশালী। সাথে 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 এটা আমাদের আইসিটি মন্ত্রণালয় সহ আমাদের যে সাইবার ক্রাইম ইউনিট আছে তাদের সাথে কথা বলে আমরা কিন্তু এটা অফ করে দিয়েছি, এবং এটা কথা বলেছি আস্তে আস্তে বিভিন্ন ধরনের রেফারেন্স এবং বিভিন্ন অনলাইনে আপনার ইন্টারন্যাশনাল অনলাইন ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যমগুলোতে যে সংগঠন সম্পর্কে যেসব আর্টিকেল গুলো আছে সেগুলো অ্যাড করে আমরা এটা সাবমিট করেছি, এবং দ্রুত সময়ের মধ্যে এটা ওভারকাম হবে। ধন্যবাদ। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সীমান্ত তালুকদার, ধন্যবাদ লেখক ভট্টাচার্য, ধন্যবাদ দর্শক আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছিলেন, শুনছিলেন। আজকে এখানেই শেষ, আবারও সামনে দেখা হবে নতুন কোনো ইস্যু নিয়ে। শুভরাত্রি। শুভরাত্রি, আপনাকে ধন্যবাদ।